হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনা একেজ ওয়ার্কবুকের উপরে যে নিজে করা অংশ রয়েছে সেই নিজে করা অংশের সলিউশন। নিজে করো মানে কি নিজেদেরকেই করতে হবে, কিন্তু সেখানে টিচার হেল্প করবে না, এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রথমে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে নিজে করো অংশগুলো করার, আর তারপরে ডিসকাশান হচ্ছে এটা। মনে করবে না যে নিজে করোটা আগেই দেখব তারপরে আমি নিজে করো করব, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে করতে হবে আগে, তারপরে দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। ফার্স্ট নিজে করো যে অংশটা আছে এটা হলো চ্যাপ্টার 2 ক্লাস 11 একেজ ফিজিক্স ওয়ার্কবুক নিজে করো। ফার্স্ট রয়েছে এমসিকিউ, অ্যাভোগাড্রো সংখ্যার মানের ক্রম। অ্যাভোগাড্রো সংখ্যাটা তোমরা লিখে ফেলবে 6.022 ইন্টু 10⁻23। এবার মানের ক্রমকে প্রকাশ করতে গেলে কি করতে হয়? a ইন্টু 10⁻b করতে হয়, যেখানে এর ভ্যালুটা 5-এর থেকে কম অথবা সমান হয়। এক্ষেত্রে আমি যদি 6 করি সেটা 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 5-এর থেকে কম করতে গেলে এটাকে 0.6022 ইন্টু 10⁻24 করতে হবে। এই ভ্যালুটা কিন্তু এইটার মধ্যে থাকছে, অতএব এর অর্ডার হবে, ফার্স্টের অ্যান্সার হবে অর্ডার ইকুয়ালস টু 24। কোশ্চেন নাম্বার 2 যেখানে রয়েছে পি ইকুয়ালস টু a মাইনাস টি স্কোয়ার বাই bx, যেখানে পি হলো চাপ, পি হচ্ছে চাপ, এক্স দূরত্ব আর টি সময়। এই ক্ষেত্রে তোমাকে এ আর বি এর এ বাই বি এর মাত্রা নির্ণয় করতে হবে। এখানে মনে রাখতে হবে এ আর বি এর মাত্রা তুমি আলাদা আলাদাভাবে নির্ণয় করবে। ফার্স্টে তুমি পাচ্ছ কি না, এর মাত্রা আলাদাভাবে নির্ণয় না করলেও চলবে। এখানে এর মাত্রা আর টি স্কোয়ারের মাত্রা সমান। তুমি এখানে কি করবে, এই দুটোর মাত্রা সমান হবে। কেন? এরা যোগ বা বিয়োগ আকারে আছে। দুটো রাশি যোগ বা বিয়োগ কখন সম্ভব? যখন দুটো রাশির মাত্রা এক হয় বা একক এক হয়। তাহলে এই রাশিটা যদি টি স্কোয়ার হয়, তাহলে এই রাশিটাও টি স্কোয়ারের মাত্রাযুক্ত রাশি, অর্থাৎ এর মাত্রা হবে টি স্কোয়ার। এবার তুমি বি এর মাত্রা বের করবে। বি এর মাত্রা কি হবে না, পি এর মাত্রা আমরা জানি চাপের মাত্রা m l⁻⁻1 t⁻⁻2, আর এখানে টি স্কোয়ারের মাত্রা উপরে রয়েছে, আর বি ইন্টু এক্স এর মাত্রা হলো এল। তাহলে বি এর মাত্রা হবে, এখানে এল গুণ হয়ে যাবে m l⁻⁻1 l t⁻⁻2 টু টি স্কোয়ার বাই টি স্কোয়ার। দেখো এটা এদিকে নিচে আসবে আর এটা উপরে যাচ্ছে। বি না, বিটা এখানে আছে, উপরে টি স্কোয়ার আছে, ভুল হয়ে গেল একটু। এখানে হচ্ছে তোমাকে করতে হবে কি না, বিটা এখানে আছে, বিটাকে এখানে নিয়ে আসবো, টি স্কোয়ার আর এল m l⁻⁻1 t⁻⁻2, তাহলে এখানে t⁻4 হয়ে যাবে, আর এখানে এল কেটে যাবে, m⁻⁻1 t⁻4 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বি এর এখানে রিলেশন লিখতে পারবো m⁻⁻1 t⁻4, বি এর ডাইমেনশান। এবার এ বাই বি এর ডাইমেনশান হবে কি, টি স্কোয়ার বাই m⁻⁻1 t⁻4। এটাকে উপরে তুললে m হয়ে যাবে, আর এটাকে উপরে তুললে t⁻4 হয়ে যাবে। 2 - 4 -2 m t⁻2 হবে অ্যান্সার। এটা আরেকভাবে তোমাদেরকে করতে বলবো। ফার্স্ট টাইম তুমি করলে এটাকে এইভাবে বুঝে বুঝে করলে, এটাতে তোমার একটু লাভ হলো যে কীভাবে এই রিলেশানগুলো পাওয়া যায়। এবারে তুমি কি করবে, যে এ টি স্কোয়ারটার কোনো ভ্যালু নেই, কারণ দেখো টি স্কোয়ার আমি এ বাই বি এর মান পেতে চাইছি। টি স্কোয়ারের যা তুমি যদি মাত্রাগতভাবে ধরো, তাহলে টি স্কোয়ারের মাত্রা যা এ এর মাত্রা তা, অর্থাৎ পি এর মাত্রা সমান এ এর মাত্রা বাই বি এর মাত্রা ইন্টু এক্স এর মাত্রা। তাহলে এ বাই বি এর মাত্রা সমান হবে পি ইন্টু এক্স। এই এক্সটাকে এখানে, পি এর মাত্রা কি m l t⁻2 আর এক্স এর মাত্রা l, তাহলে হবে m t⁻2। এইভাবে তুমি সহজে এটা করতে পারবে। যখন তুমি কম্পিটিটিভে যাবে সেখানে এমসিকিউ থাকবে, কিভাবে করছো সেটা দেখার ব্যাপার নেই, কিন্তু
তোমাকে আলটিমেট অ্যান্সারটা দিতে হবে। যে যত কম সময়ে অ্যান্সার দেবে তার তত ভালো হবে, কারণ কম সময়ের মধ্যে ওখানে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হয়। তবে মনে রাখবে তুমি যখন প্রিপেয়ার হচ্ছ তখন কিন্তু শর্টকাটে ফাটাফাট করে করতে গেলে তোমার ভুল হয়ে যাবে। প্রিপারেশনের সময় তোমাকে ইচ অ্যান্ড এভরি পার্ট তোমাকে ভালো করে বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। তুমি যখন প্রিপারেশান নিচ্ছ তুমি স্লোলি করো, স্লোলি মানে এই নয় যে একটু খাচ্ছ একটু ঘুরছো তারপরে করছো, তা নয়। তুমি স্টেডিলি সুন্দরভাবে করে যাও, স্লোলি করতে হবে, কিন্তু প্রত্যেকটা পার্ট তোমাকে একটু স্ট্রাইক করে করে যেতে হবে, তাহলেই তুমি সহজে সেগুলো পারবে। এই মানে এই নয় যে প্রথম থেকে তোমাকে জোর ছুটতে হবে, তা কিন্তু নয়। এবারে কোশ্চেন নম্বর 3-তে যাব আমরা। কোশ্চেন নম্বর 3-তে রয়েছে 45 এবং 65 সংখ্যা দুটির মানের ক্রম কী হবে। কোশ্চেন নম্বর 3, 45-এর মানের ক্রম। মানের ক্রম আমরা এক্ষুনি দেখেছি যে এটাকে a × 10⁻b লিখতে হবে, যেখানে a এর ভ্যালুটা 5-এর থেকে কম হবে আর 0.5-এর থেকে বেশি হবে। এখানে 45 5-এর থেকে বেশি, তাহলে 4.5 করলে দেখা যাচ্ছে এটা কি হচ্ছে না, এটার থেকে বেশি হচ্ছে, এটার থেকে কম হচ্ছে। তাহলে এখানে কত বসাতে হবে? 10⁻1। আর একটা বলেছে 65, এটাকে যদি আমি করি 6.5 × 10⁻1, তাহলে দেখো তাহলেও এটা এই যে রিলেশান, এই রিলেশানের মধ্যে আসছে না, তাহলে একে আরও একটা দশমিক এদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা হবে 10⁻2। অর্থাৎ এই 45 ও 65 এর মানের ক্রম যথাক্রমে 1 এবং 2। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা PDF ফর্মে পেয়ে যাবে, এই ভিডিও লিঙ্কের সঙ্গে, ভিডিও ডেসক্রিপশানের সঙ্গে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো কালেক্ট করে করার চেষ্টা করবে। নাম্বার 4 হচ্ছে যে জোড়া দুটির মাত্রা সমান নয়। এখানে কি কি আছে যেগুলো আছে লিখে ফেলি। কৌণিক ভরবেগ। 2 নম্বর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। 2 নম্বর বি আছে জাড্য ভ্রামক ও বলের ভরবেগ। জাড্য ভ্রামক ও বলের ভ্রামক। সি রয়েছে কার্য ও টর্ক। ডি রয়েছে ঘাত ও ভরবেগ। এই রিলেশন এই দুটো করে জোড়া রয়েছে। কৌণিক ভরবেগ মানে ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ। প্ল্যাঙ্কের ধ্রুবক তোমরা পাবে h × ফ্রিকোয়েন্সি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করলে এনার্জি পাওয়া যায়। তাহলে তুমি দেখো এখানে ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক মানে 1/t, কম্পাঙ্ক মানে কি 1/t ক্লাস 9-এ পেয়েছো। অর্থাৎ এটার যে মাত্রা, এর মাত্রা কি হবে t⁻⁻1, আর এটা এনার্জির মাত্রা mL² t⁻⁻2। এখানে যদি এটাকে নিয়ে আসো তাহলে এইচের মাত্রা কী হবে mL² t⁻⁻1। এবার r × p, r এর মাত্রা l আর p এর মাত্রা হচ্ছে mL t⁻⁻1। তাহলে কী হবে mL², ক্যাপিটাল M mL² t⁻⁻1। তাহলে এইচের মাত্রা আর এখানে কৌণিক ভরবেগের মাত্রা আমি পেলাম 1। ঠিক আছে, আন্দাজে করার দরকার নেই, তোমাকে পুরো বিষয়টা জানতে হবে। হ্যাঁ, এইটা তাহলে এদের মাত্রা 1 হয়ে গেল, মানে এটা উত্তর হবে না। এরপরে জাড্য ভ্রামক, বলের ভ্রামক। জাড্য ভ্রামক কি? জাড্য ভ্রামক আমরা জানি জড়তা ভ্রামক m × L², অর্থাৎ এর মাত্রা হবে mL²। আর বলের ভ্রামকের মাত্রা কী হবে r × F-কে আমরা বল বলি। এখানে r মানে l এর মাত্রা, f এর মাত্রা mL t⁻⁻2, তাহলে হবে mL² t⁻⁻2। এইটা আর এটা কি এক নয়, তাহলে এই দুটোর মানের ক্রম, এই দুটোর বল, এই দুটোর একক বলেছে মাত্রা, এই দুটোর মাত্রা সমান নয়। কার্য আর টর্ক, কার্য সমান কি F.r mL t⁻⁻2 × L, কার্যের মাত্রা হলো mL² t⁻⁻2। আর টর্কের মাত্রা r × F, সেক্ষেত্রেও তার মাত্রা একই হবে। ভেক্টর, একটা স্কেলার একটা ভেক্টর ঠিকই আছে, কিন্তু মাত্রা সমান, এটাও মাত্রা সমান। ঘাত ও ভরবেগ, ঘাতের ক্ষেত্রে কি বলেছে? বলের ঘাত, বল গুণিতক সময়কে বলা হয় বলের ঘাত।
তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর ভরবেগের মাত্রা আমরা জানি ভর ইন্টু বেগ, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা, তাহলে এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এই নাম্বার 2, বি এর অপশানটা হবে কারেক্ট। হ্যাঁ, এখানে বলছে কোন জোড়া দুটির মাত্রা সমান নয়, বাকিগুলোর মাত্রা সমান আমরা দেখালাম, আর এই জোড়া দুটির মাত্রা সমান নয়। এখানে আমি আরেকটা কথা বলবো তোমাদেরকে, তোমাদের প্রিপারেশান কীভাবে নিতে হয়। যে তুমি ধরো একটা দেখতেই পাচ্ছ, পেয়ে গেছো প্রথমে, প্রিপারেশানের সময় তোমার কিন্তু ওটা করা চলবে না, পেয়ে গেলেই তুমি ওটা দাগ দিয়ে দেবে, এরকম করবে না। প্রিপারেশান যখন নিচ্ছ প্রত্যেকটার মাত্রা বের করবে, তাহলে কী হবে, তোমার প্রায় মুখস্থের মতো হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মুখস্থ থাকবে, দেখবে পরীক্ষায় তোমার সাহায্য পাবে তুমি। হ্যাঁ, এই কারণে আমি বলবো যে যখন কোনো এমসিকিউ করবে, তোমার এমসিকিউ করে দেওয়াটা মূল লক্ষ্য হবে না। প্রিপারেশানের সময়, যেহেতু এখন প্রিপেয়ার হচ্ছ, তোমরা এখন ফার্স্ট 11-এ পড়ছো, সেক্ষেত্রে তোমার উদ্দেশ্য হবে কিছু শিখে নেওয়া, কিছু আয়ত্ত করে নেওয়া, বিষয়টাকে ইজি করে নেওয়া। এই কারণে এইভাবে করতে হবে বলে আমি দেখালাম। নাহলে তো এটা প্রথমেই আমি দেখতাম, এটা মেরে দিয়ে চলে যেতাম, এরকম করলে হবে না। লাস্টে যখন কম্পিটিটিভে যাবে তখন তুমি স্মার্ট হয়ে যাবে, যেটা পাবে একবারে মেরে দিয়ে তুমি জয় করে আসবে সেখানে। যাকে এখানে হলো 3-4 নম্বর প্রবলেম চললো। এবারে হচ্ছে 5 নম্বর প্রবলেম। এ ও বি দুটি ভিন্ন মাত্রা রাশি, এ আর বি এগুলো হচ্ছে ভিন্ন মাত্রা। এটা হচ্ছে নাম্বার 5, ভিন্ন মাত্রার রাশি। এখানে নিম্নোক্ত গাণিতিক ক্রিয়াগুলির মধ্যে কোনটি বাস্তবে সম্ভব। এবার ক্রিয়াগুলো কি দিয়েছে, এ বাই বি, এ প্লাস বি, এ মাইনাস বি, আর একটা দিয়েছে কোনোটাই নয়, কোনোটাই নয়। তুমি বুঝতে পারছো, দুটো ভিন্ন মাত্রা রাশির মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব নয়, তার মানে এটা বাদ হয়ে গেল। আর এ বাই বি করা সম্ভব। দেখো, ভরকে আমি আয়তন দিয়ে ভাগ করলে ডেনসিটি পাই, তাহলে এটা যদি আলাদা রাশি হয়, এটা যদি আলাদা রাশি হয়, এদেরকে যদি ভাগ করা যায়, তাহলে এটা ভিন্ন মাত্রা রাশি, এদেরকে ভাগ করা সম্ভব। অনেক উদাহরণ এরকম আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট। হ্যাঁ, এখানে কোনোটাই নয়ও হবে না, কারণ একটা আছে, এই কারণে কোনোটাই নয় অপশানটাও চলবে না, অর্থাৎ অপশান এ ইজ কারেক্ট। এবারে 5 নম্বর কোশ্চেনে আমি যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন হয়ে গেল, এবার 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী আছে, একটি ভৌত রাশির মাত্রা এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। ভৌত রাশিটি হবে, এবার অপশানগুলো সবগুলো দেখতে হবে, বি সি ডি। ভৌত রাশিটি হবে বল, যদি আমি আগে লিখে নিই তারপরে তোমরা দেখতে পাবে, চাপ, যদি, বেগ, যদি, আর কি আছে, ত্বরণ, যদি। বলের ক্ষেত্রে কি আছে, যে বল হবে যদি এ ইকুয়ালস টু 0, অপশানগুলো বলি, এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু -1, সি ইকুয়ালস টু -2, অর্থাৎ এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2। এবারে দ্বিতীয়টা কি আছে, এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু -1, সি ইকুয়ালস টু -2। তারপরটা কি আছে, এ ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 1 আছে, তারপরটা বি ইকুয়ালস টু আছে 0, আর সি ইকুয়ালস টু আছে -1। আর একটা আছে এ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু -2। দেখো, বলের ক্ষেত্রে আমরা মাত্রা জানি কি, এম এল টি টু দি পাওয়ার -2, মানে এর মান 1 হয়, তার মানে এ বাদ চলে গেল, এর মান 0 দেওয়া আছে। চাপের ক্ষেত্রে আমরা জানি কি, এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, তাহলে এম এর মান 1, বি এর মান -1, সি এর মান -2, তার মানে এটা কারেক্ট হয়ে গেল। আর তোমাকে বলেছি প্রিপারেশন স্টেজে তোমাকে কী করতে হবে, বাকিগুলোও দেখে নিতে হবে। বেগের মাত্রা কী হয়, এল টি টু দি পাওয়ার -1, অর্থাৎ এম এর মান 0, এল এর মান 1, এটা 1 হয়ে গেছে, এটা 0, উল্টো পাল্টা আছে, এটাও চলে যাবে। এখানে ত্বরণের ক্ষেত্রে কী হয়, এম টু দি পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার -2, তাহলে কী হবে, এ এখানে 0 হবে, বি এখানে 1 হবে, আর টি এখানে সি ইকুয়ালস টু -2 হবে, অর্থাৎ এইখানে শুধু গলত আছে, তার জন্য এই অপশানটা স্ট্রাইক আউট করে দিতে হবে, ভুল হয়ে গেল। তাহলে আমার এখানে অপশান 2 বা অপশান বি ইজ কারেক্ট। এবারে আমরা যাব নেক্সট কোশ্চেনে রয়েছে 7 নম্বর কোশ্চেন। একটি ধাতব পাতের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে
3 দশমিক এখানে লিখছি, এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। একটি ধাতব পাতের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 3.124 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে 3.002 মিটার। এবার বলছে তাৎপর্যপূর্ণ বা সার্থক অঙ্কে পাত্রিক ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে এরিয়া সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এখানে কি করতে হবে? 3.124 গুণিতক 3.002 বর্গমিটার হবে। এই গুণফলটা আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি। এটাকে আমরা ক্যালকুলেটারে বের করলে কি পাবো? ক্যালকুলেটারে বের করলে আমি কি পাবো? 3.124 ইন্টু 3.002 গুণফল যেটা আসছে সেটার ভ্যালু আসবে ক্যালকুলেটারে 9.37824446 বা 848। বেশ, এইটা ধরো এলো মিটার স্কোয়ার। কিন্তু সার্থক অঙ্কে উত্তর লেখার নিয়ম কি সেটা আমরা জানি যে গুণের ক্ষেত্রে এখানে দেখতে হয় যে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে। 1 2 3 3 4 1 2 3 4 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, এরও 4। তাহলে কী হবে? 4 আর 4 সমান আছে। তাহলে কী হবে? মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটা সেটা রাখতে হবে। এখানে মিনিমাম বলে কিছু নেই, দুটোই মিনিমাম 4। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে 4টা, 1 2 3 4। আর এটাকে বাদ দিতে হবে। আর বাদ দেওয়ার আগে চিন্তা করতে হবে সেটা 5-এর থেকে বড় না ছোট। এখানে 5-এর থেকে ছোটো, এই জন্য সহজে এটাকে বাদ দিয়ে দেবো। জাস্ট এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারছি। এখানে আর 1 যোগ করতে হচ্ছে না, কারণ যেটাকে বাদ দিচ্ছি এর পরের যে সংখ্যাটা সেটা 5-এর থেকে কম। এই জিনিসগুলো তোমরা হিউজলি আলোচনা পেয়েছো আগের ভিডিওগুলোতে, তাও আমি বলে দিচ্ছি তোমাদের ডিসকাশনের সুবিধার্থে তোমরা যাতে মনে রাখতে পারো। দেখো, অনেকগুলো সাবজেক্ট তোমরা পড়ছো, নতুন পড়ছো, 11-এ পড়ছো, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় মনে রাখতে হয়। এই কারণে আমরা চেষ্টা করি তোমরা যাতে হ্যাবিচুয়েটেড হও, বারবার একটা জিনিস চেষ্টা করো বা সেটাকে মনে রাখার জন্য সেই রকমভাবে প্র্যাকটিস করো। একটি ছাত্র একটি স্ক্রু গেজ দিয়ে একটি তারের ব্যাস পরিমাপ করে ফলাফল লিখলো। স্ক্রু গেজটি লঘিষ্ঠ ধ্রুবক মানে কি? যে মান পর্যন্ত সবচেয়ে কম যে ভ্যালুটা ওখানে পাওয়া যায় একটা যন্ত্রে, সবচেয়ে কম মানের পরিমাপ, যতটা কম মানের পরিমাপ সে করতে পারে, যতটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে, তাকেই আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক। অর্থাৎ এখানে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.001 সেন্টিমিটার। এখানে বলছে ছাত্রটি ফলাফল লিখলো। একটা ছাত্র, 5জন ছাত্র ছিল, 4জন ছাত্র ছিল। একজন এ ছাত্র লিখলো এরকম, বি ছাত্র লিখলো 5.32 সেন্টিমিটার, সি ছাত্র লিখলো কত? 5.320 সেন্টিমিটার, আর ডি ছাত্র লিখলো 5.3200 সেন্টিমিটার। এইরকম যদি হয় এক্ষেত্রে দশমিকের পরে 1 2 3 ঘর পর্যন্ত ওর মানটা লেখা দরকার। আমার আসতেই পারে 5.000, কিন্তু আমাকে 5 লেখা যাবে না, কারণ সার্থক অঙ্কের নিয়ম বা আমরা যখন পার্ট নিই সায়েন্সে, আমরা যে ভ্যালু পর্যন্ত আমরা পাই, অর্থাৎ যে যন্ত্রটা ব্যবহার করছি সেই যন্ত্রটা কতটা সূক্ষ্ম, আমি এর পরের পার্ট আমি এরকম পেতে পারি 0.01 বা 5.010, 5.091 এরকম পেতে পারি। এই কারণে এই শেষ শূন্যটা পর্যন্ত এটা কিন্তু তাৎপর্যপূর্ণ বা এর ইম্পর্টেন্স আছে বা সিগনিফিক্যান্ট এটা। এই কারণে এখানে 1 2 3 ঘর পর্যন্ত সিগনিফিক্যান্ট। তাহলে এখানেও এটা আমি ঠিকঠাক লিখে নিই, এ ছাত্র, বি ছাত্র ঠিকঠাক লিখে নিই, সি ছাত্র ঠিকঠাক লিখেছে, 1 2 3 ঘর লিখেছে, অর্থাৎ এইটা হবে কারেক্ট। আর এখানে বেশি লিখেছে, এটাও লেখা যুক্তিযুক্ত নয়। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার নাম্বার 9-এ আমি চলে যাব। নাম্বার 9 কোশ্চেন কী আছে সেটা দেখতে হবে। ফার্স্ট যেটা আছে নাম্বার 9 যেটা রয়েছে সেটা ফার্স্টে আমি পড়ছি, সেটা হলো 0.02305। এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক কটা? এটা খুবই ইজিলি, এগুলো হচ্ছে ইনিশিয়াল জিরো বা জিরোজ। হ্যাঁ, তাহলে এইগুলো তাৎপর্যপূর্ণ নয়। এবারে এরপরে নন জিরোগুলো 1 2 3
তিনটে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, আর দুটো নন জিরোর মধ্যে যে জিরো থাকে সেটাও তাৎপর্যপূর্ণ হয়। এটা সবাই একদম ইজিলি মনে রাখতে পারো। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। এখানে তাহলে অপশান কী কী আছে? 6টি আছে, 4টি আছে, 7টি আছে, 2টি আছে। তাহলে যেখানে 4টি আছে অপশান বি 4টি, এটাই হবে কারেক্ট। এবার নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নেওয়া যাক। এককের কোনো একটি পদ্ধতিতে বল, ত্বরণ এবং সময়কে মূল রাশি ধরা হলে কার্যের মাত্রিয় সংকেত কত হবে? দেখো, বলকে মূল রাশি ধরেছে, বল এফ। এবার হচ্ছে ত্বরণকে মূল রাশি ধরেছে, মূল রাশির প্রতীক কী হয়? বড় হাতের অক্ষরে লেখা হয়। সময়কে এখানে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়েছে। এখান থেকে তুমি ভরের মাত্রা জানতে চাও। ফার্স্ট টাইম যখন তুমি করবে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় যখন আসবে, এইচএস পরীক্ষায় বা 11-এর ফাইনাল পরীক্ষায় যখন আসবে, তখন তোমাকে কিন্তু এটাকে মাত্রা বিশ্লেষণ করে দেখাতে হবে। ধরি এম সমান, এরকম করে ধরি এম সমান এফ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। সেক্ষেত্রে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 এর মাত্রা। আর এর মাত্রা কী হবে? এম এল টি টু দি পাওয়ার -2 এক্স, এ ফর ত্বরণ এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার জেড। সেখানে কী হবে? এম এর মাত্রা হলো এক্স, আর কিছুতে এম নেই। এল এর মাত্রা হলো এক্স, এখানে আছে ওয়াই প্লাস ওয়াই, আর টি এর মাত্রা সব জায়গায় আছে -2x -2y প্লাস জেড। এবার তুমি কম্পেয়ার করবে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তাহলে এম টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সের ভ্যালু 1 এসে গেল, এক্সের ভ্যালু এসে গেল 1। আর এরপরে তুমি এক্স প্লাস ওয়াই ইকাস টু 0 বসাবে, এক্স প্লাস ওয়াই ইকাস টু 0 বসাবে। তাহলে 1 এক্সের ভ্যালু পেয়ে গেছো ফার্স্টে, এইটাকে 1 নম্বর দিয়ে লিখবে 1 প্লাস ওয়াই ইকাস টু 0। সেখান থেকে তুমি পাবে ওয়াই ইকাস টু -1, এটা 2 নম্বর সম্পর্ক পেয়ে গেলে। তারপরে এটা পাবে -2x -2y প্লাস জেড ইকাস টু 0, অর্থাৎ জেডের ভ্যালু তুমি এবার পাবে কি? 2x প্লাস 2y। এখানে কি পাবে? এক্সের ভ্যালু কত পেয়েছো? 2 × 1। ওয়াই এর ভ্যালু কত পেয়েছো? ওয়াই এর ভ্যালু পেয়েছো -1। জেডের ভ্যালু 0 আসা তো কথা নয়। এখানে কি লিখেছ? টি টু দি পাওয়ার, এখানে টি, আচ্ছা টি টু দি পাওয়ার -2। এখানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশান। আচ্ছা এফ, এ আর টি সময়, হ্যাঁ, বল, ত্বরণ আর সময়কে ধরতে বলা হয়েছে। তাহলে তুমি এখানে জেডের মান কত পাচ্ছ? দাঁড়াও আরেকবার দেখে নিই। এখানে হচ্ছে 2 ml -2x -2x, তারপর হচ্ছে -2y প্লাস জেড, ঠিকই তো লেখা হয়েছে। আর ওয়াই এর -1, তাহলে কী হবে? এখানে 2, এখানে 2, আর এখানে হচ্ছে প্লাস টি টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? -2 × 1 0, জেটের মান 0 চলে আসছে। এফের সঙ্গে এক্সের মান এফ ইন্টু এটি, এক্সের মান কত আছে? এক্সের মান একবার দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। এইখানে বলছে ভরের মাত্রাকে মূল রাশি ধরে, তবে কার্যের মাত্রা সংকেত বলেছে, ভরের মাত্রা সংকেত বলেনি। ঠিক আছে, এখানে কার্যের মাত্রা সংকেত লিখতে বলেছে, আমি ভরের করে ফেলেছি, তোমরা তাহলে এখানে 0 পেলে। তাহলে ভরের মাত্রা সংকেত তুমি পাবে কি? এখানে ভর সমান কী পাবে? এফ টু দি পাওয়ার এক্স, এক্স মানে হচ্ছে এখানে 1, এ টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে -1, আর টি টু দি পাওয়ার 0, অর্থাৎ এম এর মাত্রা সংকেত হবে এফ এ টু দি পাওয়ার -1। হ্যাঁ, এটা বের করা হয়েছে ভুল করে, এখানে কার্যের দিয়েছে, যাকে এটা এখানে কার্য বলে এবার ডব্লিউ লিখতে হবে। এবার ডব্লিউ এর মাত্রা এখানে কি করবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার এটাকে কম্পেয়ার করো, এম টু দি পাওয়ার 1 টি টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে এক্স ইকালস টু কত হবে? এক্স ইকালস টু 1 হবে, আর এক্স প্লাস ওয়াই ইকালস টু হবে 2। এখান থেকে আমি 2 হলে ওয়াই এর মান পাবো 1। এবার ঠিক আছে, এবার টি এর ভ্যালু এখানে কি বসাবো? এখানে -2, এখানে -2 বসাবো। তাহলে এখানে কি হবে? জেড ইকালস টু কী হবে? প্লাস, এখানে হবে -2। এখান থেকে তাহলে কি পাবো? না, এক্সের ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, তাহলে 2 একে 2 প্লাস 2 -2 সমান 2। অর্থাৎ এখানে আমরা পাবো, এখানে এম আমরা এমনি ভুল করে একটা করে ফেলেছি, কিন্তু সেটা আমরা বুঝে নিলাম। এখানে ডব্লিউ এর মাত্রা কী হবে? না, কৃতকার্যের মাত্রা চেয়েছে এখানে। এফ এর ভ্যালু হচ্ছে 1, এফ ইকালস টু 1, এম এক্স টু দি পাওয়ার 1। এবার এর উপরে ওয়াই বসবে 1, এ টু দি পাওয়ার 1, আর টি এর
ভ্যালু বসবে 2। তাহলে ডব্লিউ এর মাত্রা হবে এফ এ টি স্কোয়ার। অর্থাৎ এইগুলো যদি মৌলিক রাশি হতো, এটাকে তখন আমি ডিরাইভড রাশি বলতাম, লব্ধ রাশি বলতাম। সেই রাশির মাত্রাগুলো আমরা এই মৌলিক রাশির মাত্রাগুলোকে দিয়ে প্রকাশ করতে পারতাম। তাহলে এখানে যে অপশানটা রয়েছে, অনেকগুলো অপশান ছিল, এখানে ফার্স্ট অপশান ছিল, এই 9 নম্বরটা মুছে দিই। এখানে এ ছিল এফ এ স্কোয়ার টি, 2 নম্বর ছিল এফ এ টি স্কোয়ার, 3 নম্বর ছিল এফ স্কোয়ার এ টি, আর 4 নম্বর ছিল এফ এ টি। তাহলে এফ এ টি স্কোয়ার যেটা, সেটাই কারেক্ট, অর্থাৎ অপশান বি কারেক্ট। এবারে এই রকম করে তুমি যখন কম্পিটিটিভে যাবে তখন এইভাবে করবে না। এখানে তোমার 11 যদি ফাইনালে এই প্রশ্নটা পড়ে, তখন তোমাকে এইভাবে করে দেখাতে হবে। আর কম্পিটিটিভের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। দেখো এবারে আমি সেটা বলছি, কার্যের মাত্রা চেয়েছে। কার্য সমান বল ইন্টু সরণ। আচ্ছা, বলের মাত্রা তো আমি ডাইরেক্ট পেয়ে গেলাম এফ, আর সরণের মাত্রা আমরা কি পাই, হাফ এ টি স্কোয়ার। এর সমান হাফ এ টি স্কোয়ার। তাহলে সরণের মাত্রা কি হয়, অ্যাক্সিলারেশান ইন্টু টাইম স্কোয়ার। তাহলে এখানে অ্যাক্সিলারেশান এ আছে আর সরণ টি স্কোয়ার, একদম ডাইরেক্ট পেয়ে যাব। এইভাবে আমরা ডাইরেক্ট পেয়ে গেলে সেটাকে আমরা ফুট করে দিয়ে চলে আসবো ওখানে। এবারে নাম্বার 11 আমরা করব। 11-এর কী আছে সেটা আমি আগে লিখছি, তোমরা দেখো। তোমরা নিশ্চয়ই আগে করে নিয়েছো অঙ্কগুলো, তারপরে এটা দেখছো, এটা আমি ভেবে নিলাম যে পি ইকুয়ালস টু পি জিরো এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু টি স্কোয়ার। আমরা জানি কি এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন, লগ, ট্যান, এই সমস্ত ফাংশানের ভেতরে যে রাশিগুলো থাকে সেই রাশিগুলো মাত্রাহীন হয়। তাহলে এখানে আলফা ইন্টু টি স্কোয়ার, এইটার মাত্রাহীন মানে 1, তাহলে আলফা ইকুয়ালস টু কী হবে 1/টি স্কোয়ার। তাহলে আলফার মাত্রা হবে টি টু দি পাওয়ার -2, এইটা লিখতে হবে। অর্থাৎ 11 নম্বর যে অপশান ছিল যে পি ইকুয়ালস টু পি জিরো এক্সপোনেনশিয়াল ই আলফা ইন্টু টি স্কোয়ার, এই সম্পর্কটি থেকে জানা যায় আলফার মাত্রা নেই, আলফার মাত্রা টি স্কোয়ার, আলফার মাত্রা টি টু দি পাওয়ার -2। তাহলে তুমি বলবে সি, নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে আলফার মাত্রা টি টু দি পাওয়ার -2, কারণ এই দুটো মিলিয়ে এর মাত্রা নেই। তার মানে এর মাত্রা এর মাত্রা অপোজিট হতেই হবে, না হলে কী করে মাত্রা 0 হবে বা মাত্রার মান 1 হবে। এরপরে কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেনে আমি যাব। নাম্বার 12 বলা হয়েছে যে পি ইকুয়ালস টু এ কিউব বি স্কোয়ার বাই সি ইন্টু ডি। এ বি সি ডি এই রাশিগুলো পরিমাপ করে এই রাশিটা পরিমাপ করা যাচ্ছে। যেমন ভর আর আয়তন মেপে আমরা আয়তন পরিমাপ করে থাকি, বা বিভিন্ন রাশির পরিমাপ করতে গেলে একাধিক রাশিকে পরিমাপ করতে হয়। এক্ষেত্রে এই 4টে রাশিকে পরিমাপ করে তবেই এই রাশিটা পাওয়া গেছে। এ রাশির ক্ষেত্রে এরর, বি রাশির ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে এরর, সি রাশি আর ডি রাশি নির্ণয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা রাশি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এরর বা ত্রুটি থাকে। প্রত্যেকটা রাশির ত্রুটি দিয়ে দিয়েছে 1%, 2%, 3% আর 4%। এখানে ডেল্টা পি বাই পি সমান আমি লিখতে পারবো কি এ ইন্টু ডেল্টা এ বাই এ। আমরা নিয়ম জেনেছি, সমবায় ত্রুটির সমবায় জেনেছি। ত্রুটির এখানে যদি এরকম করে গুণ আকারে থাকে বা সূচকীয় আকারে থাকে, এগুলো সবগুলোই গুণ আকারে আছে। এটা 3টে এ আছে, 3 ইন্টু ডেল্টা এ বাই এ, 2টো বি আছে, 2 ইন্টু ডেল্টা বি বাই বি, তারপর হচ্ছে ডেল্টা সি বাই সি প্লাস ডেল্টা ডি বাই ডি। এরকম করে লিখতে হয়, আমরা সেখানে দেখেছি ত্রুটির সমবায়। কেন এরকমভাবে আমরা লিখলাম না, সবগুলো প্লাস করলাম কেন না, এগুলো তো স্যার -1 হবে, কিন্তু না, ত্রুটি সবসময় যোগ হয়, এটা আমরা সেখানে জোর দিয়ে বারবার করে বলেছি যে ত্রুটির মান সবসময় যোগ হয়ে যাবে। তাহলে এখানে এ এর হচ্ছে 1%, বি এর ক্ষেত্রে হচ্ছে 2%, আর সি এর ক্ষেত্রে হচ্ছে 3%, আর ডি এর ক্ষেত্রে 4%। এই পার্সেন্টেজগুলো যোগ করে নিতে হবে। 3% প্লাস 4%, 4 3 7, 3 10, 4 14%। অর্থাৎ এখানে অ্যান্সার আসবে, ত্রুটি হবে 14%। অপশান আছে কত নম্বর না, ডি অপশান আছে 14%। প্রথমে এই অঙ্কটা করতে হবে, করে এবার অপশান খুঁজতে হবে। যেগুলো নিউমেরিক্যাল, তুমি কি সব অপশান আগে দেখবে? আগে অপশান দেখে লাভ নেই। আগে তোমাকে যেগুলো নিউমেরিক্যাল আগে তোমাকে প্রবলেমটা করতে হবে। করলে তোমার যখন অ্যান্সার মিলে যাবে, যখন অপশান মিলে যাবে, তখন তোমার কনফিডেন্স এসে যাবে যে না, আমি ঠিকঠাক করেছি। ভুল করলে নিশ্চয়ই এতগুলোর সঙ্গে 4টের সঙ্গে নাও মিলতে পারতো। আবার ভুল করে অনেক সময় অন্যগুলোর সঙ্গেও মিলে যায়, সেটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে লাস্ট আছে
এমসিকিউর লাস্ট প্রবলেম যেটা আছে পি কিউ আর বিভিন্ন মাত্রাযুক্ত ভৌত রাশি হলে নিচের কোনটি অর্থবহ? পি কিউ আর এগুলো হচ্ছে ভিন্ন মাত্রার এদের অপারেশনগুলো দিয়ে দিয়েছে পি মাইনাস কিউ বাই আর, বি দিয়ে দিয়েছে আর প্লাস কিউ বাই আর পি, সি দিয়ে দিয়েছে পি প্লাস কিউ মাইনাস আর, আর ডি দিয়ে দিয়েছে পি কিউ মাইনাস আর। ভিন্ন মাত্রার মধ্যে যোগ বিয়োগ হয় না, আমরা জানি একই রাশির যোগ বিয়োগ করা সম্ভব, ভিন্ন রাশির মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব নয়। এটা যদি ভিন্ন রাশি হয়, এটা যদি ভিন্ন রাশি হয়, এদের মধ্যে বিয়োগ করা সম্ভব নয়, তাহলে এটা বাদ চলে গেল। এটা যদি ভিন্ন রাশি হয়, এটা যদি ভিন্ন রাশি হয়, তাহলে এদের মধ্যেও যোগ করা যাবে না। আর এটা তিনটেই ভিন্ন রাশি, তাই এদের মধ্যে তো যোগ বিয়োগ কিছুই করা যাবে না, এই তিনটে বাদ চলে গেল। এইটা হবে তাহলে অপশান। কারণ দেখো এটা একটা আলাদা রাশি, এটা একটা আলাদা রাশি, এই দুটো রাশির গুণফল এমন একটা রাশি যার মাত্রা আর এর সঙ্গে সমান। ধরো পি হচ্ছে এম ভর, আর কিউ হচ্ছে ভি, আর আর হলো এম ভি ভরবেগ, তাহলে এইটা সেক্ষেত্রে বৈধ হবে। এখানে এটা ভিন্ন মাত্রার রাশি, এটা ভিন্ন মাত্রার রাশি, এদের গুণফল যে মাত্রা তৈরি করে এম ভি এর মাত্রা, সেটা আর এর মাত্রার সঙ্গে সমান হতে পারে। অর্থাৎ তিনটি ভিন্ন মাত্রার রাশি হলে এই অপারেশনটা সম্ভব নয়, এই অপারেশনটা সম্ভব নয়, এই অপারেশনটা সম্ভব নয়, কিন্তু এই অপারেশনটা সম্ভব। এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমি চলে যাব এবারে শুধু কোশ্চেন অ্যান্সারে, সেখানে কোনো অপশান থাকবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এই চ্যাপ্টার থেকে এইচএস লেভেল মানে ক্লাস 11-এর অ্যানুয়ালে 2 নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম আছে, 1 নম্বর অথবা 2 নম্বরের প্রশ্ন আসে, এখানে বড় প্রশ্ন সেরকম আসে না। সেক্ষেত্রে সেরকম আসে না নয়, আসেই না। আর এমসিকিউ মানে বুঝতে পারছো, এমসিকিউ তো সব জায়গায় থাকে, যে কোনো কম্পিটিটিভে এমসিকিউ থাকে। এই কারণে এখানে যে দ্বিতীয় পার্ট করা হয়েছে এটাকে এসএ টাইপ বলে লেখা হয়েছে। সেই এসএ টাইপের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি পরপর আলোচনা করে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন হলো এক্স ওয়াই জেড এই তিনটি রাশির একক দিয়ে দিয়েছে। এক্স এর একক দিয়ে দিয়েছে, ওয়াই এর একক দিয়েছে, জেড এর একক দিয়ে দিয়েছে। সেই এককগুলো আমি লিখে ফেলছি। প্রথমটার একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -5, দ্বিতীয়টা হচ্ছে গ্রাম পার সেকেন্ড, তারপরেরটার হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটে রাশির একক দিয়ে দিয়েছে। এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই এর জেড এর সম্পর্ক কী, বা ওয়াই এর সঙ্গে এক্স জেড এর সম্পর্ক কী। প্রথমে আমাকে যে কোনো একটা সম্পর্ক ধরে নিতে হবে। ধরি এক্স ইকালস টু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার ভি, এরকম একটা গুণ করে রাখতে পারো। কে যেখানে একটা ধ্রুবক বা মাত্রাহীন একটা কোনো সংখ্যা বা ধ্রুবক, এইরকম করে ধরে নিতে পারো। কে না দিলেও এখানে হয়। ব্যাস, এইটা তোমাকে বলে দিয়েছে যে এরকম হলে এই এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কী। এবার এখান থেকে প্রথমে মাত্রা নিয়ে যেতে হবে, অনেকে একদম একক দিয়ে করে দিয়েছে, সেটাও কিন্তু ভুল বলা যাবে না। কিন্তু আমরা সবসময় এখানে মাত্রা বিশ্লেষণ দিয়ে করছি, আমাদের এককের বিশ্লেষণ বলে কি কিছু আছে? নেই। অনেকে কী করছে, এই এককগুলো দিয়ে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করে দিয়েছে, সেটা করলে হবে না। কারণ মাত্রা বিশ্লেষণটা আমি এখানে পড়েছি, আমাকে মাত্রা বিশ্লেষণ দিয়ে করতে হবে। তাহলে এক্সের মাত্রা আমি লিখব এম, জি হচ্ছে গ্রাম ভরের মাত্রা, সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, সেকেন্ড হলো সময়ের মাত্রা, আর এখানে এরকম করে লিখব ওয়াই সমান আমরা লিখব এখানে গ্রাম ভরের মাত্রা, সময়ের মাত্রা টি, আর এখানে জেড ইকুয়ালস টু লিখব এল টি টু দি পাওয়ার -2। এই মাত্রাগুলো আমরা বসিয়ে দেবো। এবারে আমরা এটাকে বসাবো এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, বসালে কী হবে? এবার মাত্রা বিশ্লেষণে কী পাবো? এর মাত্রা আর এগুলোর মাত্রা এইসব পাওয়ার টাওয়ার নিয়ে সব সমান হতে হবে। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5 ইকুয়ালস টু এম টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এ, আর এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার বি, অর্থাৎ এম টু দি পাওয়ার এ আর এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার -a, আর এখানেও আছে -2b। এখানে লিখব এম টু দি পাওয়ার 1 এল টু টি টু দি পাওয়ার -5। তাহলে এর সঙ্গে এম এর সঙ্গে এম এর মাত্রা কম্পেয়ার করলে কি হবে? এ ইকুয়ালস টু 1। এল এর মাত্রার সঙ্গে এল এর মাত্রা কম্পেয়ার করলে কি হবে? এ ইকুয়ালস টু 2। আর ডান পক্ষের টি এর মাত্রা
মাইনাস এ মাইনাস টু বি সমান হবে -5। দেখো এখান থেকে তো আমি অ্যাকচুয়ালি বের করে ফেলেছি এ আর বি এর মান বসাবো -1, বি এর মান বসাবো -2 -2 × 2 মানে -4 সমান -5 মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমার তো দুটো আননোন রাশি ছিল, এখানে তিনটে লাগলোই না, তিনটে রিলেশান লাগলোই না, দুটো রিলেশান থেকে পেলাম। অর্থাৎ আমি এখান থেকে যে সম্পর্কটা পেলাম লাস্টে আমরা লিখবো x = y⁴ a মানে 1 আর z⁴ b মানে 2, অর্থাৎ x = ky × z²। এইভাবে আমরা অ্যান্সার লিখবো, যেখানে কে হলো একটা ধ্রুবক, এইটা হলো অ্যান্সার। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা করে ফেলো। প্রথমে তুমি যখন বোর্ডে আসবে অর্থাৎ অ্যানুয়ালে যখন আসবে তখন তোমাকে এগুলো বলতে হবে যে এর একক এগুলো দেওয়া আছে, অতএব একক দেখে আমরা মাত্রা নির্ণয় করতে পারলাম। এবারে আমি ধরলাম এদের মধ্যে সম্পর্ক হলো এইরকম k × y⁴ এবারে বলবে যে মাত্রা বিশ্লেষণের মাত্রা সমমাত্রিকতার নীতি বা সমসত্বতার নীতি থেকে আমরা লিখতে পারি অমুক। এবারে মাত্রা বিশ্লেষণ করে আমরা পেলাম x = এইটা x = y⁴ z²। অতএব x = আমরা k এটাকে আগেও লিখতে পারো k × y z² পাবো। এইভাবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো, এবার দ্বিতীয় কোশ্চেনের আলোচনায় আমি যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কী রয়েছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 2তে আছে, যদি রোধ পরিমাপের 1% ত্রুটি, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপে 1% এবং সময় নির্ণয়ে 2% ত্রুটি হয়, তবে পরিবাহিতে উৎপন্ন তাপ নির্ণয়ে শতকরা ত্রুটি কত হবে? তোমরা ক্লাস 10 পাস করে এসেছো, কিছুদিন আগে মাধ্যমিক দিয়েছো, সেক্ষেত্রে তোমরা জানো যে জুলের সূত্র থেকে আমরা পরিবাহিতে উৎপন্ন তাপের মান পাই। জুলের সূত্র সমান কী ছিল? H = I²RT। এই সূত্রটা আমি জানি। অর্থাৎ আমরা এখানে ত্রুটির যে সমবায় সেখান থেকে পেয়েছি কি, স্কোয়ার থাকলে এখানে 2 হবে, 2 × ΔI/I হবে, তারপর একটা আর আছে শুধু ΔR/R হবে, তারপর একটা টি আছে ΔT/T হবে। এইটা আমরা ত্রুটির সমবায় পেয়েছি। যে ভিডিও লেকচারটা আছে এখনও যে দেখোনি সে আবার ভালো করে দেখে নেবে কেন এটা লিখতে পারলাম। এবারে এইটাতে ত্রুটি বলে দিয়েছে প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ পরিমাপে 1% ত্রুটি, তাহলে এটা 1% আমি লিখে দেবো। তারপরেরটাতে রোধ পরিমাপে সেটাতেও 1%, তাহলে এখানেও 1% লিখে দেবো। আর সময় পরিমাপে ত্রুটি বলেছে 2%, তাহলে এখানে হবে 2% + 1% + 2%, টোটাল হবে 2 2 4 1 5% ত্রুটি হলো। অর্থাৎ উৎপন্ন তাপ নির্ণয়ে এই তাপটা কত হচ্ছে সেটাকে যদি আমি নির্ণয় করতে চাই, আমাকে এইগুলো পরিমাপ করতে হয়েছে। প্রত্যেকটা পরিমাপ করতে গিয়ে ত্রুটি হয়েছে, সেই ত্রুটিগুলোর সমবায়ে আমরা আলটিমেট যে ত্রুটিটা পাচ্ছি উৎপন্ন তাপের, সেক্ষেত্রে সেই ত্রুটিটা হলো 5%। অর্থাৎ এইটা হলো গিয়ে অ্যান্সার। এবার নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কী আছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 আছে y = a sin ω(x/v) + k। এই সমীকরণে কে এর মাত্রা নির্ণয় করতে বলেছে। দেখো সাইনের ভেতরে যেগুলো থাকে সেগুলোর মাত্রা থাকে না, আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে সাইন এটাকে গুণ করে দেবো ω(x/v) + ω × k। তাহলে এক্ষেত্রে এর মাত্রাও নেই, এর মাত্রাও নেই, অর্থাৎ ω × k এর মাত্রা নেই। তাহলে ω × k এর মাত্রা নেই মানে ω × k হচ্ছে 1, মাত্রা নেই মানে কি, ω × k এর মাত্রা হবে 1। তাহলে k এর মাত্রা কী হবে? 1/ω। ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক, মানে 1/t। তাহলে 1/1/t, 1/1/t মানে কি? t, 1 × t। তাহলে t k এর মাত্রা হবে, অ্যান্সার হবে k এর মাত্রা হলো t। এটা হলো গিয়ে অ্যান্সার। এইভাবে তোমরা লিখে দেবে পরীক্ষা এলে যে এরকম একটা রাশিমালা আছে, সেক্ষেত্রে সাইনের ভেতরে যে পদগুলো থাকে প্রত্যেকটা পদের মাত্রা 0, অর্থাৎ মাত্রা নেই মানে এখানে 1 লিখতে হবে। ω × k = 1, অর্থাৎ k হচ্ছে 1/ω, আর ω হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, যার মাত্রা 1/t। এই কারণে আমরা এর মাত্রা লিখতে পারলাম t। এবারে 4 নম্বর কোশ্চেনে আমরা যাব। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে সেটা প্রথমে পড়ে নেওয়া যাক। 4 নম্বর কোশ্চেনে আছে, বেগ, বল ও সময়কে মূল রাশি ধরা হলে ভরের মাত্রা সংকেত কী হবে? বেগ এটা মূল রাশি, তারপরে যে বল এটাও মূল রাশি, আর সময় সে তো সবসময় দেখি মূল রাশি থাকে, সময়, এই তিনজনকে মূল রাশি ধরা হলো।
সেই ক্ষেত্রে বলছে ভরের মাত্রা সংকেত কী হবে। তাহলে ভরকে আমরা ভি এফ আর টি দিয়ে প্রকাশ করতে চাই। এবার ভরের সূত্র আমরা জানি কি, বল বাই ত্বরণ। নিউটনের গতিসূত্র থেকে আমরা পেয়েছিলাম ক্লাস 9-এ এফ সমান এম ইন্টু এ। সেখানে এটা হচ্ছে বল, আর এটা হলো ভর, আর এটা হলো ত্বরণ। তাহলে এখানে আমি কি পাবো, এই ভরটাকে একদিকে রাখলে ভর সমান হচ্ছে বল বাই ত্বরণ, বল বাই ত্বরণ। এবার বল বাই ত্বরণ, ত্বরণকে আবার আমরা কী বেগকে সময় দিয়ে ভাগ করলে বল বাই ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে এখানে বেগ বাই সময়, বেগের মাত্রা বাই সময়ের মাত্রাকে করলে আমরা ত্বরণের মাত্রা পেয়ে যাই। তাহলে কী হবে, এই সময়টা উপরে চলে যাবে, বল ইন্টু সময় বাই বেগ, এইটা। আর বলের মাত্রা এফ, সময়ের মাত্রা টি, আর বেগের মাত্রা ভি, এইটা নিচে আছে, v⁻⁻1 হয়ে যাবে। অর্থাৎ আমরা ভর সমান আমরা লিখতে পারবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, প্রথমে বেগ দিয়েছে, বেগটা আগে লিখবো v⁻⁻1, বল তারপরে দিয়েছিল বলের মাত্রা এফ, আর তারপরে সময় দিয়েছিল, যেমন সাজিয়ে দিয়েছিল আমরা সেইভাবে এটাকে প্রকাশ করব যে ভরের মাত্রা হবে তাহলে v⁻⁻1 টি, v⁻⁻1 এফ টি। এরপরে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, সেখানে বলা আছে একটি যন্ত্রের মূল স্কেল 1 সেন্টিমিটারের মধ্যে 20 ভাগ আছে। দেখো মূল স্কেলে 1 সেন্টিমিটার, ধরো এখান থেকে 0 আর এটা 1 সেন্টিমিটার, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা দাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারে 20টা দাগ থাকা মানে কি, একটা ঘর মানে কি 1 মেন স্কেল ডিভিশন সমান কত হবে, এটা যদি 20 ডিভিশন হয়, 20 ডিভিশনে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 20 মেন স্কেল ডিভিশন সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 মেন স্কেল ডিভিশন সমান হবে কি 1/20 সেন্টিমিটার। এবারে মূল স্কেলের 24 ঘর ভার্নিয়ার স্কেলের 25 ঘরের সঙ্গে মিলে গেছে। তাহলে এখানে বলতে হবে 25 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 24 মেন স্কেল ডিভিশন। এটার সূত্র আছে, সূত্র দিয়ে তুমি বসাতে পারো, কিন্তু আমি সূত্র অ্যাভয়েড করতে বলবো, কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে, এখন থেকে আরও 2 বছর পরে তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু সবগুলো পড়ে যেতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এই 4টের মধ্যে যে কোনো 3টে তোমাকে একসঙ্গে পড়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে তোমার মনে হবে আরে কখন কবে এটা জেনেছিলাম, এই সূত্রটাই বা কী। সেই কারণে বেসিক সূত্র, সব কিছুর সব থিওরির একটা বেসিক সূত্র তুমি মনে রাখার চেষ্টা করবে। হাবিজাবি প্রচুর সূত্র তুমি মুখস্থ কখনোই রাখতে পারবে না, এই কারণে তোমাকে এইভাবেই করাচ্ছি। তারপরে আমি শর্টকাটটা বলে দেবো। 1 VSD তাহলে কী হবে 24/25 MSD। এই তাহলে 1 MSD থেকে 1 VSD বাদ দিলে সেটাই হয় কনস্ট্যান্ট, লিস্ট কাউন্ট বা কী চেয়েছে, লঘিষ্ঠ ধ্রুবক চেয়েছে, ওই ভার্নিয়ার কনস্ট্যান্ট 1 VC বা 1 লিস্ট কাউন্ট, VC বা লিস্ট কাউন্ট যাই বলো না কেন, সেটা হবে কি 1 MSD মাইনাস 1 VSD। 1 MSD সমান কত, 1/20 সেন্টিমিটার। আর এখানে 1 MSD গুণ করতে হবে 24/25 ইন্টু 1/20 সেন্টিমিটার, এটা বাদ যাবে 24/25 ইন্টু 1/20 সেন্টিমিটার। এবার এটাকে হিসেব করে ফেলো, 1/20 কমন নিয়ে নাও, অতএব এলসি সমান কী হবে 1/20 কমন নিয়ে নিলে 1 এখানে থাকবে আর এখানে হবে 24/25, সেখান থেকে তুমি পাবে কত 20 ইন্টু 1/25, তাহলে কী হবে 1 25 2 50 0 1/500, 1/500, তাহলে হাজারের তুমি যদি 1000-500 করো 2, তার মানে কি এখানে যদি উপরে যদি 1000 গুণ করো, হ্যাঁ, নিচে যদি আরও 1000 গুণ করো, তাহলে কী হবে, এটা আমি জাস্ট বলছি, তুমি তোমার মতো হিসেব করবে। 2কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, এইটা হবে, কেমন, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ এর লঘিষ্ঠ ধ্রুবক হবে, অ্যান্সার হবে এর, অতএব এর লঘিষ্ঠ ধ্রুবক বা গুণক এর মান সমান হবে 0.002 সেন্টিমিটার হবে অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো, অথবা তুমি সূত্র প্রয়োগ করে করতে পারো।
সূত্রটা কি আছে, ভার্নিয়ার স্থিরাঙ্কের যে সূত্র, সেই সূত্রটা কি রয়েছে সেটা আমি এবার দেখাচ্ছি। এখন তুমি মনে রাখতে পারছো সেটা ভার্নিয়ার স্থিরাঙ্ক দিয়ে করবে, তবে সবসময় তোমার চেষ্টা থাকবে এই আমি যেটা দেখালাম সেইভাবে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করবে। এবারে এই সূত্র দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে কি, ভিসি 1 LC লঘিষ্ঠ ধ্রুবক সমান কি, ভিসি সমান হচ্ছে আমরা জানি কি 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের ঘর, হ্যাঁ, বাই মেন স্কেলের ঘর ইন্টু মেন স্কেলের 1 ঘর, 1 ঘরের মান। এখানে কি হবে, মেন স্কেলের ভার্নিয়ার স্কেলের 24 ঘর, মেন স্কেলের 25 ঘর ইন্টু 1 × 20 সেন্টিমিটার। এটা বসিয়ে দিলে, এটা বসিয়ে দিলে তুমি পাবে 1 × 25, 1 × 25 ইন্টু 20। সেখান থেকে তুমি উপরে 1000 গুণ করবে আর নিচে 1000 গুণ করবে। এটা হচ্ছে 25 × 2 = 50, 500 ইন্টু 1000 গুণ করবে, 500 × 2 = 1000, তাহলে 2,000.002 সেন্টিমিটার হবে এর অ্যান্সার। এইভাবে তুমি বসিয়ে করতে পারো, তবে একটা জিনিস মনে রাখবে যে ওইটা তুমি জানলে দেবে এটা কিভাবে আসছে তোমার মনে থেকে যাবে। সূত্র তো আর মুখস্থ করা যায় না, তত সূত্র একসঙ্গে মুখস্থ রাখা যাবে না। সেক্ষেত্রে তোমাকে ওইটা মনে রাখতে হবে, কোন প্রসেসে এটা এলো সেটা মনে রাখলে তুমি এটা অটোমেটিক্যালি তোমার মনে থেকে যাবে। থেকে গেলে সেটা বোনাস, না থাকলেও চলবে, কিন্তু তুমি ফার্স্ট সূত্রটা অর্থাৎ 1 MHD - 1 VSD সেইটা মুখস্থ রাখবে, সেটা তোমাকে মনে রাখতেই হবে, না হলে কিন্তু ওই অঙ্কটা পারা যাবে না। এবার নাম্বার 6 আছে যন্ত্রের লঘিষ্ঠ মান, একটি যন্ত্রের লঘিষ্ঠ মান 001 সেন্টিমিটার। একটি যন্ত্রের লঘিষ্ঠ মান 001 সেন্টিমিটার, এর অর্থ কী? তাহলে কি বলবে যে একটি যন্ত্রের লঘিষ্ঠ মান মানেই হলো ওই যন্ত্রটি কতটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে, অর্থাৎ ওই যন্ত্রের সাহায্যে আমরা সর্বনিম্ন এত সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একক, তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এটা হলো একটা দৈর্ঘ্য মাপার যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা সর্বনিম্ন 0.001 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কেমন? এইভাবে এটাকে তুমি বলে ফেলবে বা এক্ষুনি লিখে ফেলো। এরপরে একটি বস্তুর ভর পরিমাপে করে ভর পাওয়া গেছে কত, m = 5 ± 0.005 গ্রাম পাওয়া গেছে, আর আয়তন পরিমাপ করে পাওয়া গেছে কত না 4 তার যুক্ত প্লাস মাইনাস 0.002 0.02 সেন্টিমিটার কিউব পাওয়া গেছে। এবার বলছে ঘনত্ব পরিমাপে ত্রুটি কত হবে। প্রথমে ঘনত্ব বের করব। ঘনত্ব হলো কত না m/v, m হচ্ছে 5 আর v হচ্ছে 4, তাহলে 1.25 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবারে ডেল্টা d/d সমান কী হবে না ডেল্টা m/m প্লাস ডেল্টা v/v। কী করে এলো স্যার না d সমান হচ্ছে m/v, ভর বাই আয়তনকে আমরা ঘনত্ব বলি, তাহলে ডেল্টা d/d ত্রুটির সমবায় কী আছে, গুণ ভাগ বা যাই থাকুক না কেন, ডেল্টা m/m হবে প্লাস ডেল্টা v/v হবে। সেখান থেকে আমরা এটা লিখলাম। এবার এখানে ডেল্টা m কত না 0.005, m কত 5, আর এখানে ডেল্টা v/v কত, ডেল্টা v হচ্ছে 0.02/4। এবার এখানে যদি শতকরা নিয়ে যাবে, এখানে 100 গুণ করতে হবে। 100 গুণ করলে কী হবে 0.5 হয়ে যাবে, 0.5/5%, আর এটার সঙ্গে 100 গুণ করলে এটা হবে 2/4, তাহলে এখানে হবে 0.1% আর এটা হবে 0.5%, মোট হবে 0.6%। তাহলে এখানে অ্যান্সারটা হবে, এর অ্যান্সার হলো গিয়ে 0.6%। এইটা তুমি লাস্টে ভাষা দিয়ে অ্যান্সার লিখবে। অর্থাৎ ঘনত্ব পরিমাপের ত্রুটি হলো 0.6%। এটা এমনি বের করলাম, এটা লাগবে না, কিন্তু আমি জাস্ট বের করে দেখালাম তোমাদের আরও ক্লিয়ারলি বোঝার জন্য যে এটা হলো ডেনসিটি। এইটা পেতে গিয়ে আমার এত প্লাস এত পার্সেন্ট বা মাইনাস এত পার্সেন্ট, এটার থেকে 6%, 0.6% কমও হতে পারে ভ্যালুটা, আর 0.6% বেশিও হতে পারে, অর্থাৎ তার মাঝামাঝি কোনো স্থানে এর সঠিক মানটা রয়েছে। এরপরে নাম্বার 8 নম্বর কোশ্চেনে কী আছে এবার আমরা পড়ব। 8 নম্বর কোশ্চেন লিখে ফেলা যাক। 8 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নেওয়া যাক। x = 2at প্লাস 5bt²। এই সমীকরণটিতে x এর একক হচ্ছে মিটার এককে আছে আর t সেকেন্ড এককে আছে। তাহলে a আর b এর মাত্রা সংকেত নির্ণয় করো। খুব সহজ, a × t এর মাত্রা হবে x এর মাত্রার সঙ্গে সমান, আর b × t² এর মাত্রা হবে
এক্সের মাত্রার সঙ্গে সমান। কেন এগুলো স্যার বাদ দিলেন? আরে এগুলো তো কনস্ট্যান্ট বা সংখ্যার কোনো মাত্রা নেই। এবারে এর মাত্রা তাহলে কি হবে? এদের মাত্রা এর মাত্রার সঙ্গে সমান হবে, এদের গুণফলের মাত্রা এর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে এর মাত্রা সমান কি হবে? এক্সের মাত্রা বাই টি এর মাত্রা। এক্সের একক দেওয়া আছে কত? এম মিটার, তার মানে এর মাত্রা এল, আর এটা সেকেন্ড দেওয়া আছে মানে এটা নিশ্চয়ই সময়ের মাত্রা টি, তাহলে হবে এল বাই টি। তাহলে এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। বি এর মাত্রা কি হবে? না এক্সের মাত্রা বাই টি স্কোয়ারের মাত্রা, এক্সের মাত্রা এল আর টি স্কোয়ারের মাত্রা টি স্কোয়ার। এখান থেকে আমরা মাত্রা পাবো এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা ফার্স্ট অ্যান্সার হয়ে গেল, আর এটা সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। এ আর বি এর মাত্রা নির্ণয় করতে এখানে দিয়েছিল। এবারে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ আছে একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 2% হলে আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে? এই প্রশ্নটা তুমি বহু জায়গায় পাবে। এখানে বলছে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 2%, 2, 1 যা একটা দিয়ে রাখবে, কিন্তু কোশ্চেনটা সমস্ত জায়গায় পাওয়া যায়, বইতে পাবে, পরীক্ষায় প্রশ্নে পাবে, সব জায়গায়, যে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি এত হয়েছে, তাহলে আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে? আয়তনের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি? না একটা গোলকের ক্ষেত্রে বৃত্ত বলেছে না গোলক বলেছে, এই বৃত্তের কী করে আয়তন হয়? গোলকেরই হবে। একটি গোলকের আয়তন এর মান হবে 4/3 পাই আর কিউব। অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে, স্যার পাই নিয়ে কী করবো? আরে পাই তো একটা ধ্রুবক, এর আবার চেঞ্জ হয় নাকি? 4/3-এরও চেঞ্জ হবে না, পাইয়ের চেঞ্জ হবে না, একা আর কিউবে চেঞ্জ হবে। তাহলে ডেল্টা ভি বাই ভি সমান আমি লিখতে পারবো ডেল্টা আর বাই আর, আর এই পাওয়ার 3 বলে 3 হবে এখানে সামনে বসবে। ডেল্টা আর বাই আর হচ্ছে 2%, তাহলে এখানে 2% গুণ হয়ে যাবে, হবে 6%। অর্থাৎ আয়তন নির্ণয়ের ত্রুটি হবে 6% বলে অ্যান্সার দিতে হবে। আবার বুঝিয়ে দিচ্ছি যে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 কখনোই চেঞ্জ হবে না, পাই কখনো চেঞ্জ হবে না। যা আমার চেঞ্জ হচ্ছে বা পরিমাপ করতে হচ্ছে এইটা পরিমাপের ত্রুটি যদি এত % হয়, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 3 গুণিতক, কারণ 3টা হচ্ছে এর পাওয়ার। আমরা ত্রুটির সমবায়ে এই সূত্রটা পেয়ে থাকি, সেখান থেকে আমরা লিখতে পারবো 3 × 2% সমান 6%। এরপরে আমরা চলে যাব দৈর্ঘ্য এখানে কত নম্বর হলো? 9। এবার 10 নম্বরে যাব। এটা 10 নম্বরেরটা আবারও এসেছে মাত্রা থেকে। হ্যাঁ, এই যে নিজে করোটা, এটা হচ্ছে চ্যাপ্টারের শেষে নিজে করো। চ্যাপ্টারের শেষে নিজে করোতে কী থাকে না, কোশ্চেন মিক্স আপ করা থাকে। কারণ তুমি যখন 11-12 পাস করে যখন কোনো কম্পিটিটিভ দিতে যাচ্ছ, সেখানে তো তোমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকবে না, মিক্সিং আপ থাকবে। কোন চ্যাপ্টারে খুঁজে পেতেই তোমার অনেকটাই সময় লেগে যাবে বা বুঝতে অনেকটা সময় লেগে যাবে, যদি এখন থেকে এরকম করে জাম্বল করে না পড়ো। সবসময় তোমাকে মিক্স আপ করে পড়তে হবে, বিভিন্ন প্রশ্নকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। টেস্ট পেপার যেখান থেকে যা প্রশ্ন পড়বে সবসময় চেষ্টা থাকবে সেই প্রশ্নগুলো সলভ করার। হ্যাঁ, কোন চ্যাপ্টারের সেটা তোমার আইডিয়া সহজেই চলে আসবে, বা একটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, সেই পার্টগুলোর মধ্যে তুমি ইন্টাররিলেট করারও প্রশ্ন পেয়ে যাবে। ফিজিক্সে যে কোশ্চেন পড়ে কম্পিটিটিভে, তাতে 3টে স্টেজ আমরা বলি। একটা হচ্ছে ইজি, আর একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ডিফিকাল্ট। কীভাবে এটাকে ডিফিকাল্ট? আমার কাছে যেটা ডিফিকাল্ট তোমার কাছে সেটা ইজি, তোমার কাছে যেটা মডারেট আমার কাছে সেটা ডিফিকাল্ট হতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি এইগুলোকে কিভাবে সাজিয়েছে স্যার, এই যে এগুলো পার্ট বলছেন, এগুলো কিভাবে সাজানো হয়? ইজি মানে হচ্ছে ডাইরেক্ট একটা সম্পর্ক থেকে আসবে, ডাইরেক্ট থিওরি থেকে বা ল থেকে একটা আসবে। আর মডারেট মানে ইন্টারলিঙ্কিং থাকবে, মানে একটা চ্যাপ্টারের উপরে ধরো 2-3টে থিওরির উপরে, 2টো থিওরির উপর ইন্টারলিঙ্ক করতে হলে সেটাকে মডারেট লেভেলের কোশ্চেন বলা হয়। অর্থাৎ কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল এই 3টে ভাগে ভাগ করা হয়: ইজি লেভেল, মডারেট লেভেল আর ডিফিকাল্ট। ডিফিকাল্ট হচ্ছে কি না, হচ্ছে এই ধরো তোমার 11-এর সঙ্গে 12 বা বিভিন্ন ধরো স্থির তড়িতের সঙ্গে তুমি একটা গ্র্যাভিটেশনের একটা ইন্টারলিঙ্ক করছো, অর্থাৎ বিভিন্ন ইন্টারলিঙ্ক ফ্রম ডিফারেন্ট চ্যাপ্টার, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে যদি ইন্টারলিঙ্ক থাকে, সেক্ষেত্রে ডিফিকাল্টি লেভেলটাকে
ডিফিকাল্ট বলে ধরা হয়, অর্থাৎ ডিফিকাল্টির লেভেলের 3টে লেভেলের কোশ্চেন পড়ে বেশিরভাগ, যেটা নিট বা এতে পড়ে, নিট বা অন্যান্য যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ সেখানে মডারেট লেভেলের পড়ে, ডিফিকাল্টি লেভেলের পড়ে প্রায় 10% মতো। এরকম কোনো ঠিক নেই, গ্যারেন্টি দেওয়া যায় না। হ্যাঁ, এখানে মডারেট থেকে প্রায় ধরো 50-60% পড়বে, হ্যাঁ, বাকি 30% ইজি লেভেল থেকে পড়বে। হ্যাঁ, অতএব মনে রাখবে যে যখন তোমরা পড়ছো বিভিন্ন লিঙ্ক করে করে পড়তে হবে, বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে বিভিন্ন থিওরির সঙ্গে লিঙ্ক করে করে তোমাকে পড়ে রাখতে হবে, তবেই তুমি ফিজিক্সে ক্র্যাক করতে পারবে, ভালো করতে পারবে। এবারে আমরা কোশ্চেন নম্বর কততে যাচ্ছি? কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 আছে মাত্রার উপরে। এখানে দেওয়া আছে স্থিতিশক্তি ইউ সমান হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 1/2 বাই এক্স স্কোয়ার প্লাস বি। এবারে তোমাকে বের করতে হবে যে এ ইন্টু বি এর মাত্রার সংকেত, এ ইন্টু বি এর মাত্রার সংকেত। তাহলে বি এর মাত্রাটা আমি সহজে পেয়ে যাব, এটার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এক্স, এক্স হচ্ছে আমার দূরত্ব, এক্স হলো গিয়ে এক্সের মাত্রা হলো এল দূরত্ব, ইউ হচ্ছে শক্তি এনার্জি, এনার্জির মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর এক্স যদি দূরত্ব হয় তাহলে এক্স টু দি পাওয়ার হাফের মাত্রা হবে এল টু দি পাওয়ার হাফ। এইগুলো তুমি প্রথমে পেয়ে গেলে। এবারে তোমাকে বের করতে হবে বি এর মাত্রা। ফার্স্ট তুমি বের করবে বি এর মাত্রা, কারণ বিটা একেবারে এক্স স্কোয়ারের সঙ্গে জুড়ে আছে, একসঙ্গে যোগ হয়ে আছে দেখতে পাচ্ছি। তাহলে কী হবে, বি এর মাত্রা এক্সের মাত্রা স্কোয়ারের সঙ্গে সমান, এক্স স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান। এক্স হচ্ছে দূরত্ব, তাহলে এল স্কোয়ার মাত্রার সঙ্গে সমান হবে। বি এর মাত্রা আমি পেয়ে গেলাম। তাহলে এইখানে আমি লিখব ইউ এর মাত্রা সমান এ ইন্টু এল টু দি পাওয়ার হাফ বাই, এখানে বি এর মাত্রা আর এক্স স্কোয়ারের মাত্রা দুটোই এক, এল স্কোয়ার লিখব না এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার লিখবো, কখনো হয় মাত্রা আর মাত্রা যোগ করলে সেই মাত্রাই থাকবে, এখানে এল স্কোয়ার লিখতে হবে। তাহলে ইউ এর মাত্রা এবার আমি বসাবো, ইউ হচ্ছে এনার্জি, এনার্জির মাত্রা এম, এই যে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে এম এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -2 আর এ এল টু দি পাওয়ার হাফ। এবারে আমি এ আর বি এর গুণ করার আগে আমি এটাকে এ এর মাত্রাটা বের করে নেবো। এখানে এম এল টু দি পাওয়ার 4 - 1/2 হয়ে যাবে টি টু দি পাওয়ার -2, 4 × 2 = 8, 7/2 এম এল টু দি পাওয়ার 7/2 টি টু দি পাওয়ার -2। এটা হলো এ এর মাত্রা। তাহলে দুটো মাত্রা আমরা পেয়ে গেলাম। এবারে এ ইন্টু বি এর মাত্রা আমরা লিখে ফেলবো। এ এর মাত্রাটা হচ্ছে এম এল টু দি পাওয়ার 7/2 ইন্টু টি টু দি পাওয়ার -2, আর তার সঙ্গে এল স্কোয়ার গুণ হবে। এখানে এল স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, এম এল স্কোয়ার 7/2 প্লাস 2 সমান হবে 11/2, 11/2 টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে কি হবে, এ ইন্টু বি এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার 11/2 টি টু দি পাওয়ার -2। এখানে তাহলে এটা হবে অ্যান্সার। এইভাবে অ্যান্সার লিখে ফেলবে যে এ ইন্টু বি এর মাত্রা হলো অমুক বলে অ্যান্সার লিখে ফেলবে তোমরা। এরপরে আছে 11 এককের একটি পদ্ধতিতে ভরের একক। এবারে হচ্ছে বিভিন্ন পদ্ধতি, হ্যাঁ, ঐচ্ছিক পদ্ধতিতে নিয়ে যাওয়া, যে কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে আমরা স্থানান্তর করি। আমরা 1 মিটার/সেকেন্ড স্কোয়ারকে কিলোমিটার/আওয়ারে নিয়ে যাই, বা 1 কিলোমিটার/ঘন্টা থেকে কত মিটার/সেকেন্ড হবে সেগুলো আমরা নিয়ে যাই। এগুলোকে কি বলা হয়, যে একটা রাশির মান বিভিন্ন এককের ক্ষেত্রে বিভিন্ন। আমরা যে কোনো একটা ঐচ্ছিক এককে আমরা একটা রাশির মানকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব, সে তার এক্সাম্পল এখানে রয়েছে, সেই প্রশ্ন এখানে আমরা পাচ্ছি। 11 নম্বর কোশ্চেন, এককের একটি পদ্ধতিতে ভরের একক, এখানে বলেছে ভরের একক সমান 100, ভরের একক সমান 10 কেজি, এখানে 10 কেজি দিয়ে দিয়েছে। তারপরে আছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক দিয়ে দিয়েছে কত না 1 মিলিমিটার, 1 মিলিমিটার। তারপরে রয়েছে কত সময়ের একক দিয়ে দিয়েছে কত না হচ্ছে 10 সেকেন্ড, সময়ের একক 10 সেকেন্ড। এবার বলছে 1 জুল ও 1 নিউটনের মান ওই এককে কত হবে। 1 জুলের মান এটা এসআই এককে আছে, এখান থেকে এই পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে হবে, আর 1 নিউটনের মান প্রকাশ করতে হবে এই পদ্ধতিতে। তাহলে আমি কি করব, প্রথমে 1 জুল সমান এটাকে আমরা প্রাথমিক এককে নিয়ে যাব। 1 জুল কার্যের একক, কার্যের প্রাথমিক এককে এটাকে ভাঙলে কি হবে, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে কী হবে 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার হোল স্কোয়ার বাই 1 সেকেন্ডের হোল স্কোয়ার। প্রথমে এটাকে সাজিয়ে লিখলাম 1 জুল সমান কত। এবারে আমি কি করব, ওই এককে এটাকে প্রকাশ করতে চাই। তাহলে আমি এখানে 10 কেজি লাগবে, কিন্তু আছে কত, তাহলে 1 এর 10 ইন্টু 10 কেজি আমি এখানে লিখব। আর এখানে 1 মিটার আছে কত, মিলিমিটারে আছে, তাহলে একে মিলিমিটারে নিয়ে গেলে 1 মিটারকে মিলিমিটার নিয়ে গেলে মিটার ডেসি সেন্টি মিলি 3 ঘর যেতে হবে। 1 মিলিমিটার সমান কত, 10⁻³ মিটার। সরি, এটা ভুল হয়ে গেল, এখানে মিটার স্কোয়ার আছে। মিটার স্কোয়ার 1 মিটার থেকে মিলিমিটার নিয়ে গেলে কত হয়, 10⁻³ মিলিমিটার স্কোয়ার। এখানে তাহলে আমি কত পেয়েছি না 10⁻6 মিলিমিটার স্কোয়ার আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, আর কি আছে না সময়ের একক 10 সেকেন্ড। আমি এখানে 10 সেকেন্ড যদি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 1 এর 100 এর সঙ্গে গুণ করতে হবে। ভালো করে তুমি লক্ষ্য করো যে আমি 10 কেজি নিয়েছি, 1 কেজি ছিল, তাহলে 1 এর 10 গুণ করলে তবে এটা 1 কেজি হবে। আবার আমি এখানে কত ছিল, 1 মিটার ছিল, তাকে মিলিমিটার নিয়ে গেছি, তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার, 1000 মিলিমিটার। এটাকে আমরা 1000 মিলিমিটার লিখেছি, তার স্কোয়ার করে দিলে লেখা হয় 10⁻6 মিলিমিটার স্কোয়ার। আর 1 সেকেন্ড সমান, আমি 1 সেকেন্ড স্কোয়ারকে আমি 10 সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাব, তাহলে 10 স্কোয়ার 100 হয়, তাহলে এর সঙ্গে আরও 100 নিচে গুণ করলে তবেই সেটা একই থাকে। এবার তাহলে আমি যেগুলো আছে সেগুলোকে আমি বের করে নেবো। এটা হচ্ছে ইউনিট, এটা ইউনিট, আর এটা ইউনিট। এই তিনটে হলো এই পদ্ধতির ইউনিট। তাহলে এটাকে আমি এর বদলে ইউনিট বলে লিখব, আর এর বদলে এটাকে ইউনিট বলে লিখব, আর এর বদলে এটাকে ইউনিট বলে লিখব। সেক্ষেত্রে আমি পাবো কত, 1 এর 10, এখানে 1 এর 100কে গুণ করলে উপরে 100 চলে যাবে, আর 10⁻6, আর সবগুলো মিলিয়ে ইউনিট বলে লিখব। এটা হবে 10⁻, কত হলো এটা, 10⁸/10, 10⁻7 ইউনিট হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 10⁻7 ইউনিট। একবার চেক করে নেবে তোমরা, ঠিকঠাক করে দেখে নেবে। 10 কেজি রয়েছে, আরেকবার আমিও চেক করে নিই। 10 কেজি রয়েছে, দৈর্ঘ্যের একক 1 মিলিমিটার রয়েছে, সময়ের একক 10 সেকেন্ড রয়েছে, তাহলে 1 জুলের মান কত। 1 জুল সমান কি হয়, 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে মিটারের জায়গায় আমি সেটাকে মিলিমিটারে নিয়ে যাব, মিটার থেকে মিলিমিটার নিয়ে গেলে 10⁻³ হয়। কিলোগ্রামকে আমি 10 কেজিতে নিয়ে গেছি, এই জন্য 1 এর 10 গুণ করতে হয়েছে, আর মিলিমিটার তো এমনি আছে, আপনাতেই আছে। আর এখানে আমি 10 সেকেন্ড স্কোয়ার করেছি, মানে 1 এর 100 করেছি, এই 100টা উপরে চলে যাবে, এই 10টা নিচে চলে আসবে, আর এটা 10⁻6, তাহলে এটা 10⁸8/10 সমান 10⁻7 ইউনিট, একেবারে কারেক্ট। এবারে তোমাকে কি করতে হবে, 1 নিউটন করতে হবে। 1 নিউটন সমান কি, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন মানে কি, বলের একক, ভর ইন্টু ত্বরণ, ভরের একক আর ত্বরণের একক বসিয়েছি, আর তো কিছু বসাইনি। 1 কেজি ইন্টু এখানে কী করতে হবে, 1 মিটার বাই 1 সেকেন্ডের হোল স্কোয়ার। এবার 1 কেজিকে আমরা 10 কেজিতে লিখতে গেলে আমাকে কী করতে হবে, নিচে একটা 10 দিয়ে ভাগ করে দেবো, আর 1 মিটারকে মিলিমিটারে লিখতে গেলে 10⁻³ মিলিমিটার লিখব, আর সেকেন্ড স্কোয়ারকে আমি 10 সেকেন্ড স্কোয়ারে লিখতে গেলে আরও 100 দিয়ে ভাগ করব ইন্টু 10 সেকেন্ডের স্কোয়ার। অর্থাৎ আমি উপরে 100টা প্রথমেই গুণ করে নেব। এই তাহলে কত হলো, এখানে মিলিমিটার, এখানে কেজি, মিলিমিটার, কেজি, আর এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হলো একটা ইউনিট, এইটা হলো একটা ইউনিট, আর এটা হলো, এর জায়গায় ইউনিট বসাবো, এর জায়গায় ইউনিট বলে লিখবো। তাহলে ইউনিট 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 ইউনিটই হবে। এখানে 10⁻3, আর এখানে হচ্ছে তোমার গিয়ে কত, 3 আর 2, 10⁵/10, 10⁴ ইউনিট। দ্বিতীয় অ্যান্সারটা হলো 1 নিউটন সমান ওই পদ্ধতিতে 10⁴ ইউনিট। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 12 আলোচনায় যাব। কোশ্চেন নাম্বার 12 কী দেওয়া আছে সেটা প্রথমে পড়া যাক। ভরবেগ, ত্বরণ ও সময়কে মূল রাশি ধরা হলে আয়তন, ঘনত্ব, ভরের মাত্রা সংকেত কী হবে। তোমরা কিন্তু মাত্রা বিশ্লেষণ করে এগুলো করবে পরীক্ষায় আসলে, আর এমসিকিউতে আসলে কিভাবে করবে সেটা আমি এখানে আলোচনা করে দিচ্ছি। ভরবেগ, এটা হচ্ছে কি mL/T⁻⁻1। ত্বরণ দিয়েছে, ত্বরণের মাত্রা L/T⁻⁻2। আর সময়, এই তিনটে রাশি হচ্ছে তোমার মৌলিক রাশি, এখানে সময়ের মাত্রা হবে T। এবার বলেছে ঘনত্ব ও ভরের মাত্রা সংকেত কী হবে। তাহলে আমি ঘনত্বের যে সূত্রটা আমার সবসময় জানা আছে সেই সূত্রটা আগে লিখব, ভর বাই আয়তন।
ভর বাই আয়তন। এবার আমি আয়তন পেতে গেলে আমাকে কি করতে হবে, ভর পেতে গেলে আমাকে কি করতে হবে? দেখো, আমি যদি এখানে এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে এল টি টু দি পাওয়ার -1 পেয়ে যাব। দেখো, এ ইন্টু টি করে দিই, এগুলো একটু বুদ্ধি করে করতে হবে, এমসিকিউর জন্য আমি করে দিচ্ছি, তোমরা এমনি মাত্রা বিশ্লেষণের নিয়মে করবে। এখানে আমি এ ইন্টু টি করছি, তাহলে কি হবে, এল টি টু দি পাওয়ার -1 পাচ্ছি। তাহলে এইটা হলো এ ইন্টু টি এর মাত্রা, আর পিকে যদি এ ইন্টু টি এর মাত্রা দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, পি এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, আর এ ইন্টু টি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এটা হলো এম এর মাত্রা। তাহলে আমি ভরের মাত্রাটা পেয়ে গেলাম এই পি বাই এটি। তাহলে এখানে ভরের জায়গায় এটা লিখবো। এবারে কি করা যায় দেখা যাক। এবারে আমি যদি এটা স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার করে এটার সঙ্গে গুণ করে দিই, এ ইন্টু টি স্কোয়ার করি, তাহলে কি হবে দেখো, এল ইন্টু টি স্কোয়ার, এই এল ইন্টু টি টু -2 ইন্টু টি স্কোয়ার এল। এবার একে যদি আমি কিউব করে দিই, এ টি স্কোয়ারের হোল কিউব, এ টি স্কোয়ারের হোল কিউব যদি করে দিই, এল কিউব পেয়ে যাব। সেটাই হলো আয়তন। কেমন, এটাই হবে ভলিউম বা আয়তন। এবারে আমি সেই আয়তনের জায়গায় আমি এটা এস এ কিউব টি টু দি পাওয়ার 6 বসাবো ফার্স্টে। তাহলে আমি কি বসাবো, ভরের জায়গায় এইটা বসাবো, আর পরে আয়তনের জায়গায় এইটা বসাবো। বসালে আমি কি পাবো, পি বাই এ টি বাই আয়তন, মানে এটা আয়তন ভাগ হয়ে যাচ্ছে, মানে 1 এ কিউব টি টু দি পাওয়ার 6। দেখো, এ পি টি দিয়ে আমার অ্যান্সার আসবে, পি থাকলো আর টি টু এ টু দি পাওয়ার -4 হয়ে যাবে, নিচে 4 আছে, উপরে তুললে -4 হয়ে যাবে, নিচে 7 আছে, টি টু দি পাওয়ার -7। এবার একবার চেক করে নিতে হবে, কারণ এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো তো পাওয়ার এদিক ওদিক 5, 6, 7 কী হচ্ছে সরাসরি দেখে তুমি বুঝতে পারবে না। এক্ষেত্রে তোমাকে একবার চেক করে নিতে হবে। এ ইন্টু টি বেগের মাত্রা, এটা তাহলে পিকে এটি দিয়ে ভাগ করলে ভরের মাত্রা পাওয়া যায়। আচ্ছা, এ ইন্টু টি স্কোয়ার হচ্ছে তোমার দৈর্ঘ্যের মাত্রা, তার কিউব করলে এ ইন্টু টি স্কোয়ার দৈর্ঘ্যের মাত্রা, তার কিউব করলে আয়তনের মাত্রা পাওয়া যায়। তাহলে এ কিউব টি টু দি পাওয়ার 6 একেবারে ঠিক আছে। তাহলে উপরে পি থাকবে, এটা এ টু দি পাওয়ার 4 হবে, আর টি টু দি পাওয়ার 7 হবে। এটা একবারে ঠিকই আছে, ঘনত্বের মাত্রা হলো এটা অ্যান্সার। এবারে এই পার্টের দ্বিতীয় একটা আছে আচ্ছা, মূল রাশি ধরা হলে প্রথমে ঘনত্বের মাত্রা আমি বের করেছি, আয়তন আর ভরের মাত্রা সংকেতও বের করতে বলেছি। আয়তনের মাত্রা এখানে বলাই হয়ে গেছে, আয়তনের মাত্রা। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে আয়তনের মাত্রা। আয়তনের মাত্রা বের করতে বলেছে, আমি লিখব এ কিউ টি টু দি পাওয়ার 6। তারপরে বলেছে ভরের মাত্রা, সম্ভবত আয়তন প্রথমে দিয়েছে, ঘনত্ব। অ্যাকচুয়ালি আমরা ভরের মাত্রা আগে পাবো। ভরের মাত্রা আমরা পেয়েছি কত না, পি এ টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা হলো ভরের মাত্রা। তারপরে আমরা ঘনত্বের মাত্রা পাবো, যে পি এ টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার -7। এই তিনটে অ্যান্সার এখানে লিখতে হবে। এবারে কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, এই 12/13, কোশ্চেন নাম্বার 13-এর আলোচনায় আমি যাচ্ছি। 13-এও একটা ঐচ্ছিক পদ্ধতি দেওয়া আছে। ঐচ্ছিক পদ্ধতিতে কিভাবে বের করতে হয় আমরা একটা পেয়েছি অলরেডি প্রবলেম, এবারে সেটার দ্বিতীয় প্রবলেমে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখছি কত আছে না, 4 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 4 গ্রাম পার সিসিকে সেন্টিমিটার কিউবকে আমাকে এমন একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে, যেই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক দেওয়া আছে 10 সেন্টিমিটার, ভরের একক দেওয়া আছে, ভরের একক 100 গ্রাম দেওয়া আছে, আর কিছু নেই, ভর আর দৈর্ঘ্য হলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি 4 গ্রাম পার সিসিকে আমরা লিখব কি, 4 গ্রাম পার 1 সেন্টিমিটারের হোল কিউব। এবার গ্রাম আর সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমি 4 যেরকম ছিল লিখব, আর এখানে 100 গ্রাম বের করে নেব। 100 গ্রাম বের করে দিলে নিচে আমাকে আরও 100 গুণ করতে হবে, মোট তো 1 গ্রাম ছিল, 100/100 1 গ্রামই থাকলো। এবারে কি করব, 10 সেন্টিমিটার এটাকে লিখব, 10 সেন্টিমিটারের হোল কিউব। তাহলে উপরে একটা আমাকে 10-এর কিউব লিখতে হবে, 10-এর কিউব মানে 1000, এইটা আমাকে প্রথমে লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে এইটা হলো একটা ইউনিট, আর এটা হলো একটা ইউনিট, এইগুলোর বদলে ইউনিট বলে লিখব। আর এখানে 4000/100 সমান হবে 40 ইউনিট, অর্থাৎ এর অ্যান্সার হবে 13 নাম্বার 13-এর অ্যান্সার হলো 40 ইউনিট। তোমরা ভালো করে প্রশ্নটা আগে পড়বে, পড়ার পরে এই অঙ্কটা অ্যাপ্রোচ করবে, আর না হলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। 15, এবারে হচ্ছে 14 রয়েছে একটি বিশেষ পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক
দিয়ে দিয়েছে। ওই পদ্ধতিতে বলের একক কত নিউটনের সঙ্গে সমান। এবারে আসছি নাম্বার 14। নাম্বার 14-এ যেটা আছে, নাম্বার 14-এ রয়েছে বিশেষ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বলেছে 10 সেন্টিমিটার, ভরের একক বলেছে 10 গ্রাম, আর সময়ের একক বলেছে 0.1 সেকেন্ড। সেক্ষেত্রে বলেছে 1 নিউটন, ওই পদ্ধতিতে বলের একক 1 নিউটন। তাহলে প্রথমে 1 নিউটন সমান কত, সেটা আমরা কত ইউনিট সেটা আগে বের করব। 1 নিউটন সমান আমরা জানি কি 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। এবারে আমরা এক গ্রামে নিয়ে যাব কেজিকে, তাহলে 1000 গ্রাম, আর এটাকে সেন্টিমিটার নিয়ে নেবো 100 সেন্টিমিটার বাই, এবারে এটা সেকেন্ড যেমন আছে সেকেন্ড তেমন থাকবে। এবারে আমরা কনভার্ট করার চেষ্টা করবো। এখানে 10 গ্রামে এটাকে নিয়ে আসবো, তাহলে আমার 10 এখান থেকে নিয়ে নেবো 100 গুণিতক 10 গ্রাম। এটাকে আমি 10 সেন্টিমিটারে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে কী হবে 10 থেকে যাবে আর 10 সেন্টিমিটার আমি ব্র্যাকেটের মধ্যে লিখব। আর এটাকে 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, 0.1 সেকেন্ডে নিয়ে যাওয়া মানে আমাকে উপরে একটা 0.1 স্কোয়ার গুণ করতে হবে। অর্থাৎ 1-এর 10 করেছি, 1-এর 10 স্কোয়ার মানে 1-এর 100 করেছি। 1-এর 100 করা মানে কি নিচে একটা 100 গুণ করতে হবে। তোমার এটা যদি একটু কঠিন মনে হয় তুমি এখানে 100 গুণ করে নাও। 1-এর 10, 1-এর 10 স্কোয়ার, 1-এর 100, তাহলে এর সঙ্গে 100 গুণ করলে তবেই সেটা 1 সেকেন্ড স্কোয়ার থাকবে। কি এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট। এইগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা লিখে ফেলবো। তাহলে হবে 100 গুণিতক 10 বাই 100, 100 কেটে যাবে। আর এইগুলোর বদলে আমাকে কি লিখতে হয় বলেছি, ইউনিট লিখতে হবে। তাহলে 10 ইউনিট সমান আমি পেলাম 1 নিউটন। এবারে অ্যান্সারটা বলবে যে ওই পদ্ধতিতে 1 ইউনিট, বলের একক 1 ইউনিট সমান কত নিউটন, তাহলে 1-এর 10 নিউটন। এই পর্যন্ত তোমাকে আসতে হবে, এই পর্যন্ত রেখে দিলে কিন্তু হবে না। 10 ইউনিট বলে তুমি রেখে দিলে, এটাকে 10 ইউনিট বলে রেখে দিলে, সেটা করলে হবে না। তুমি কিন্তু তোমাকে নিউটন এককে চেয়েছে ইউনিটটা, অর্থাৎ 1 ইউনিট সমান কত নিউটন এটা চেয়েছে, সেটা কিন্তু প্রশ্ন থেকে ভালো করে বুঝতে হবে। এবারে নাম্বার 15, 14-এর আনসার হয়ে গেল। 15-এর আনসার, 15 কোশ্চেনটা আমি পড়ছি। কোশ্চেন নাম্বার 15, একটি কণার টি সময়ে বেগ ভি সমান দিয়েছে এটি প্লাস বি বাই টি প্লাস সি, এইটা বেগের মান দিয়েছে। এ বি সি হলো ধ্রুবক। এবারে এ বি সি এর মাত্রা সংকেত বের করতে বলেছে। এর মাত্রা সংকেত কত, বি এর মাত্রা সংকেত কত, আর সি এর মাত্রা সংকেত কত। তুমি দেখো যেটার সঙ্গে যোগ হয়ে আছে এটা তো সময়, আর এটা তো বেগ, এটার সঙ্গে যোগ হয়ে আছে। এইটা আর এইটা সমান রাশি, তাহলে সি হলো সময়, তাহলে সি এর মাত্রা হবে টি। এবারে কাকে সময়, কোন রাশিকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায় না, দৈর্ঘ্যকে বা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। তাহলে বি এর মাত্রা হবে এল। আর এখানে এ ইন্টু টি, এর মাত্রা তাহলে কী হবে, বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, আর সময়ের মাত্রা টি। সেখান থেকে তুমি খুব ইজিলি পেয়ে যাবে এইটা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2, বি এর মাত্রা হলো এল, আর সি এর মাত্রা হলো টি। এইভাবে তোমাকে এই প্রবলেমটা করে ফেলতে হবে। এই প্রবলেমটা এতক্ষণ প্রবলেম করার পরে তোমাকে যখন তুমি এই প্রবলেমটা পাবো, এটা তোমার কাছে কম্পারেটিভলি একটু সহজ মনে হবে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 16 আছে, যদি ভর ও দ্রুতি পরিমাপের শতকরা ত্রুটি যথাক্রমে 2% এবং 3% হয়, তবে গতিশক্তি পরিমাপের শতকরা ত্রুটি কত হবে। ভর পরিমাপের ত্রুটি মানে ডেল্টা এম বাই এম সমান হচ্ছে বলা হয়েছে কত, 2%। আর কি বলেছে, দ্রুতি মানে বেগ বা দ্রুতি পরিমাপের ত্রুটি বলা হয়েছে 3%। তাহলে ভরবেগ নয়, গতিশক্তি আমরা এক্সপ্রেশন জানি হাফ mv²। তাহলে ডেল্টা কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি সমান কী হবে, হাফের জন্য তো কোনো চেঞ্জ হয় না, হাফটা বাদ চলে যাবে, ডেল্টা এম বাই এম প্লাস এটার পাওয়ার 2 আছে, 2 গুণিতক ডেল্টা ভি বাই ভি। এম এর জন্য হচ্ছে 2% আর ভি এর জন্য 3%, 2 ইন্টু 3%, তাহলে 2% প্লাস 6% সমান হবে 8%। অর্থাৎ কাইনেটিক এনার্জি পরিমাপের জন্য যে ত্রুটি হবে সেটা হলো 8% ত্রুটি। এবার হচ্ছে
কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ কী আছে, একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ঘরের সঙ্গে ভার্নিয়ার সঙ্গে মূল স্কেলের n-1 ঘর মিলে যায়। মূল স্কেলের প্রতি ঘরের মান তাহলে 1 MSD সমান আমি কী পাবো 1 মিলিমিটার। আর কি বলেছে n-1 MSD সমান n MSD, প্রথমে ভার্নিয়ারটা লিখব, n MSD সমান n-1 VSD। ভুল লিখলাম, এটাকে মুছে দেওয়া যাক। তাহলে আমি এখানে কী লিখবো 1 MSD সমান 1 মিলিমিটার, সেটা দেওয়াই আছে। এবারে 1 VSD সমান কত বের করতে হবে। তাহলে আমাকে এখানে পেয়েছি n VSD সমান n-1 MSD, এটা দেওয়া আছে। তাহলে 1 VSD সমান হবে n-1/n MSD। 1 MSD থেকে 1 VSD বাদ দেবো। এবার MSD মানে 1 মিলিমিটার, তাহলে এটার সঙ্গে 1 গুণ করে দেবো, 1n-1 ইন্টু 1 মিলিমিটার। এবারে আমরা কি করব না ভার্নিয়ার স্থিরাঙ্ক পাবো। আমরা পাবো কি না হচ্ছে লিস্ট কাউন্ট, ওই যন্ত্রটির লঘিষ্ঠ LC সমান হচ্ছে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত হয় 1 MSD। এই সূত্রটাই শুধু আমাদের মনে রাখতে হবে, মনে থেকে যাবে আপ টু 12+। সেখানে কি হবে 1 MSD সমান 1 মিলিমিটার লিখবো মাইনাস n-1/n মিলিমিটার। এটাকে কমন নিয়ে নেবো, বাইরে নিয়ে নেবো, তাহলে এটাকে 1 মাইনাস এটা আমি লিখে ফেলবো। তাহলে এখান থেকে এটা বাদ লিখে হবে n-1/n মিলিমিটার। সেখান থেকে আমি অ্যান্সার পাবো কত, n কেটে যাবে 1/n মিলিমিটার। এটা হবে আমার অ্যান্সার, লঘিষ্ঠ গুণকের মান। এরপরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ বিয়োগের যে নিয়ম তোমরা শিখেছো তার প্রয়োগ। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ বিয়োগ গুণ ভাগের যে অঙ্ক তোমরা দেখেছো সেখানে অনেকগুলো নিজে করো আগে পেয়েছো, এবারে তোমার এটা একেবারে মূল ধারার নিজে করতে তুমি পেলে। এখানে 18 নম্বর কোশ্চেনে আছে 4, 3, 6 436.32। এই এবার যোগ করতে হবে, আগে আমি পড়ে নিই। 436.32, 227.2 এবং 0.301 এই সংখ্যাগুলির যোগফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্কে প্রকাশ করো। তাহলে এইগুলো যোগফল করতে গেলে আমাকে লিখে ফেলতে হবে নিচে 227.2, তারপরে আছে 0.301। এইগুলোকে যদি আমি যোগ করি, দেখো এইটা এখানে দশমিকের পরে 3 ঘরে আর কেউ নেই, এটা 1, এটা 2 আর 3, 3, 6, 8, আর এখানে আছে 6, 7, 13, 3, 2, 5, একে 6 আর এটা হলো 6। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মে যখন আমরা যোগ করি তখন আমরা কি দেখি না দশমিকের পরে ক ঘর আছে, এখানে 2 ঘর আছে, এখানে 1 ঘর আছে আর এখানে 3 ঘর আছে। দশমিকের পরে সবচেয়ে কম ঘর কোন সংখ্যার আছে, এই সংখ্যাটার আছে। তাহলে উত্তরে আমরা সেই পর্যন্ত রাখবো, অর্থাৎ 8 পর্যন্ত রাখবো, বাকিগুলোকে বাদ দেব। এই বাকিগুলোকে বাদ দিতে গেলে কিসের নিয়মে বাদ দিতে হয় না রাউন্ড অফের নিয়মে বাদ দিতে হয়। অর্থাৎ আমি এখানে 2টাকে বাদ দিচ্ছি, এটা 5-এর থেকে কম, 5-এর থেকে কম কিছুকে বাদ দিলে এখানে যে সংখ্যাটাকে আমি রাখবো লাস্ট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটার কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ এখানে অ্যান্সার হবে তাৎপর্যপূর্ণ অঙ্কে যোগফল হলো বলে লিখবে যে তাৎপর্যপূর্ণ অঙ্কে যোগফল হলো 663.8। এইটা হবে তোমার অ্যান্সার। এইভাবে তোমাকে করে যেতে হবে। এরপরে 19, কোশ্চেন নম্বর 19। একটি বস্তুর ভর দিয়েছে 210 গ্রাম, ঘনত্ব দিয়েছে 7.981 গ্রাম পার সিসি। বস্তুটির আয়তনকে তাৎপর্যপূর্ণ অঙ্কে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে আমি লিখে ফেলবো কোশ্চেনটা, প্রথমে কোশ্চেনের মূল বিষয়টা প্রথমে লিখে ফেলতে হবে আমাকে। এখানে ভর দিয়েছে আর ঘনত্ব দিয়েছে, চাইছে আয়তন। আমরা জানি কি ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। তাহলে আয়তন যদি পেতে চাই এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে আসবো না, ভরকে আমরা ঘনত্ব দিয়ে ভাগ করব। ভর দিয়েছে 210 গ্রাম আর ঘনত্ব দিয়েছে কত সেটা আমি লিখছি 7.981 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
এবারে আমি এটাকে এটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 210/7.981 এইটা ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা আসে সেটা আমরা বের করব। পরীক্ষায় ক্যালকুলেটর দেওয়া থাকবে 11-এর পরীক্ষায়, কিন্তু এই কম্পিটিটিভে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে অপশানগুলো থাকবে, অপশানগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে। এখানে তো যেটা আসবে 26.314 এরকম অনেক কিছু আসবে। এবার তোমাকে তাৎপর্যপূর্ণ অঙ্কে রাখতে গেলে তোমাকে কি করতে হবে না, তাৎপর্যপূর্ণ অঙ্কে রাখতে গেলে এখানে দেখতে হবে যে এখানে ভাগ বা গুণের ক্ষেত্রে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে 2। দেখো এখানে শূন্য আছে, শেষ শূন্যগুলো যদি দশমিক না থাকে, পূর্ণ সংখ্যার শেষ শূন্যগুলো কি হয়, তাৎপর্যপূর্ণ হয় না। শেষ শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না যদি সেখানে দশমিক না থাকে। এটা কি সংখ্যা, এটা কি দশমিক দেওয়া আছে কোথাও নেই, এটা পূর্ণ সংখ্যা, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। আর এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, তাহলে এখানে মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 2, তাহলে এখানে দুটো সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে কাকে বাদ দিতে হবে, এই 3কে বাদ দিতে হবে। 3 5-এর থেকে কম, তাহলে জাস্ট 26 সেন্টিমিটার কিউব হবে, 26 ঘন সেন্টিমিটার হবে অ্যান্সার। এরপরে হবে 20 নম্বর দাগ। 20 নম্বর দাগে কি হবে, 20 নম্বর দাগ হলো শূন্যস্থান পূরণ করো। mLt⁻⁻1, এটা একটা ট্রিকি কোশ্চেন। mLt⁻⁻1 সমান কত হবে, এটা মারাত্মক। তুমি ধরো 30 গ্রামের সঙ্গে 30 গ্রাম যোগ করছো, তাহলে তুমি কত পাবে, 60 গ্রাম। তাহলে এটাও যদি ভর হয় এর মাত্রা m, আর এটাও যদি ভর হয় এর মাত্রা m, যখন মাত্রায় লিখছো এটাও ভর, এর মাত্রা m হবে। তাহলে এখানে কী হবে, এটা ভরবেগ, এটা ভরবেগ, যোগ করলে আর একটা ভরবেগ পাওয়া যাবে। তাহলে কি তুমি 2mLt⁻⁻1 লিখবে, কখনোই না। তুমি মাত্রা এই রাশিটা যোগ করলে এই রাশিটার সঙ্গে ভরবেগের সঙ্গে ভরবেগ যোগ করলে ভরবেগই পাও। তাহলে এই মাত্রা এমনি দেওয়া আছে, এখানে তোমাকে MCQতে দিয়ে দেবে 2 ইন্টু দিয়ে দেবে, তুমি ঘাবড়ে গিয়ে ওটাই টিক চিহ্ন মেরে আসলে কিন্তু ভুল হয়ে যাবে, তোমার অ্যান্সার হবে এটাই ঠিক। এবারে নম্বর 21, একটা ভৌত রাশি একে ভালো করে পড়ছি, তোমরা শোনো, তারপরে তোমরা এটাকে দেখে নাও। তোমরা আগে নিশ্চয়ই এই অঙ্কটা করেছো, করার পরে তুমি ভিডিওটা দেখছো বলে আমি মেনে নিচ্ছি। এ একটি ভৌত রাশি, তাকে কীরকম করে প্রকাশ করা হয়েছে, a = m⁴ l⁴b আর t⁴c এই কারে প্রকাশ করা হয়েছে। mLt পরিমাপের, পরিমাপের জন্য বলছে গামা ত্রুটি হয়েছে, আর এর ক্ষেত্রে বিটা আলফা ত্রুটি হয়েছে এর ক্ষেত্রে, আর টি এর ক্ষেত্রে গামা ত্রুটি হয়েছে। সেক্ষেত্রে বলেছে ত্রুটি হলে পরিমাপের শতকরা ত্রুটি যদি আলফা বিটা গামা হয় তাহলে সর্বাধিক শতকরা ত্রুটি কত হবে। তাহলে ΔA/A সমান আমি লিখতে পারবো এর পাওয়ার ইন্টু ΔM/m, তারপরে এল এর পাওয়ার ইন্টু ΔL/L, আর তারপরে টি এর পাওয়ার ইন্টু ΔT/T। তাহলে এর শতকরা এইটা পার্সেন্টেজ দেওয়া নেই, মানে আমি a ইন্টু আলফা লিখবো জাস্ট, এর সঙ্গে আর পার্সেন্টেজ বসানো চলবে না। যারা পার্সেন্টেজ বসিয়েছ তারা এক্ষুনি কেটে নাও, এইটা হবে অ্যান্সার। পার্সেন্টেজ দেবে না, এখানে পার্সেন্টেজ কিন্তু দেওয়া নেই, আলফা বিটা গামা বলেছে, শতকরাই বলেছে। তাহলে সর্বাধিক শতকরা ত্রুটি হবে এইটা বলে তোমাকে লিখতে হবে। MCQতে যদি দুটো অপশান দিতে, এটার সঙ্গে পার্সেন্টেজ জোড়া আছে আর এটা একটা এমনি আছে, তখন তুমি কোনটা চয়েস করবে, এটাই চয়েস করবে। এই হলো গিয়ে কোশ্চেন নাম্বার 21। এরপরে কোশ্চেন নাম্বার 22, এককের একটি পদ্ধতিতে দৈর্ঘ্যের একক x মিটার, ভরের একক y কিগ্রা এবং সময়ের একক z সেকেন্ড হলে 1 ক্যালোরিকে ওই ইউনিটে প্রকাশ করো। এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, এটাকে মডারেট টাইপের বলতে পারো, কারণ ক্যালোরি থেকে প্রথমে জুলে নিয়ে যেতে হবে, সেখান থেকে তোমাকে জুল থেকে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে হবে, তারপরে তুমি ওই যে নিয়মটা শিখেছো সেই নিয়মে সেটাকে ফেলতে হবে। তাহলে তুমি অন্য একটা চ্যাপ্টারের সঙ্গে, অন্য একটা ক্লাসের বা অন্য একটা অংশের সঙ্গে পুরো ভিন্ন অংশের দুটোর সঙ্গে ইন্টারলিঙ্ক করছো, সেক্ষেত্রে এটা ডিফিকাল্টি লেভেল, এই কোশ্চেনটাকে ডিফিকাল্ট বলা হবে। কিন্তু এটা তোমাদের কাছে ডিফিকাল্ট হবে না, কারণ তোমরা ফিজিক্স টাইমে পড়াশোনা করছো, তোমাদের এগুলো সব তৈরি হয়ে আছে। অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে তোমার 10x মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে x মিটার। তারপরে দিয়েছে ভরের একক, দিয়েছে y গ্রাম কিগ্রা। আচ্ছা,
ওয়াই কেজি দিয়েছে, আর সময়ের একক দিয়েছে জেড সেকেন্ড। এক ক্যালোরি, এক ক্যালোরিকে ওই ইউনিটে প্রকাশ করতে বলেছে। এক ক্যালোরি সমান আমরা জানি কি 4.2 জুল, এটা প্রথমে লিখে নেব। এবার 4.2 জুলকে আমরা এটাকে মৌলিক এককে প্রকাশ করব। কত হয় 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার স্কোয়ার বাই 1 সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমি এবারে সাজাবো 1 কেজি, এটা কেজিতে আছে মানে এটাকে ওয়াই কেজি বলে আমি লিখব প্রথমে। তাহলে ওয়াই দিয়ে আমাকে ভাগ করতে হবে, তবে এটা কেজি ছিল, কেজিই থাকবে। এবারে মিটারটা আছে মিটারেই আছে, বাহ, তাহলে আমি এটাকে এক্স মিটারের হোল স্কোয়ার লিখে দেবো। তার মানে আমি এক্স স্কোয়ার একটা এক্সট্রা লিখেছি, তার মানে এখানে নিচে একটা এক্স স্কোয়ার গুণ হবে। এবার আমি এটাকে জেড সেকেন্ড আছে, তাহলে 1 সেকেন্ডের জায়গায় জেড সেকেন্ড বসাতে হবে, স্কোয়ার করতে হবে। এখানে এক্সট্রা দিয়েছি জেড স্কোয়ার, তাহলে উপরে একটা বসাবো জেড স্কোয়ার। এইভাবে তোমাদেরকে জলভাত করে নিতে হবে। অনেকগুলো প্রবলেম এরকম পেয়েছো, আর যেন না কোনো অসুবিধা না থাকে। 4.2 এখানে উপরে জেড স্কোয়ার বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। এটা ইউনিট, এটা ইউনিট, এটা ইউনিট, সবগুলো মিলিয়ে এটাকে বলবো এই ইউনিট। অ্যান্সার হবে এটাই। ওই পদ্ধতিতে ওই ইউনিটে 1 ক্যালোরি হলো এত। 4.2 জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স স্কোয়ার। এবারে লাস্ট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে আমি যাচ্ছি, তার আগে এটা আমি মুছে নিই বোর্ডটা। লাস্ট কোশ্চেন, মেজারমেন্টে আর কোনো কোশ্চেন আপাতত এখানে ইনক্লুডেড হয়নি, নেক্সট ইয়ার হয়তো ইনক্লুডেড হবে। একটি আয়তাকার প্লেটের ক্ষেত্রফলের পরিমাপ করতে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেল, পরীক্ষাটিতে অনুমোদিত শতকরা ত্রুটি নির্ণয় করো। জাস্ট এটা দিয়েছে, দৈর্ঘ্য পাওয়া গেছে 0.25 সেন্টিমিটার, প্রস্থ পাওয়া গেছে, প্রস্থকে আমরা বি দিয়ে লিখি, প্রস্থ পাওয়া গেছে 0.12 সেন্টিমিটার, আর কিচ্ছুটি দেওয়া নেই। এবার তোমাকে শতকরা ত্রুটি বের করতে হবে, অর্থাৎ এরিয়া সমান এল ইন্টু বি আমরা জানি। তাহলে ডেল্টা এ বাই এ সমান আমি লিখব কি ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি। এটা আমরা ত্রুটির সমবায় নিয়মে পেলাম, গুণ বা ভাগ আকারে থাকলে এরকম করে যোগ যোগ করে লিখতে হয়। আর এর পাওয়ার 1, এই জন্য এর সামনে কিছু বসেনি, এর পাওয়ার 1, তার মানে এর সামনে 1 বসেছে মানে কিছুই বসেনি। এইটা আমি এবারে ডেল্টা বিটা স্যার কোথা থেকে পাবো, এইটা নিয়ে ছাত্ররা কিন্তু কনফিউশনে থাকে। দেখো এখানে এই যে পরিমাপটা লেখা হয়েছে, এটা তো তাৎপর্যপূর্ণ অঙ্কে লেখা হয়েছে, তাহলে এখানে ডেল্টা এল অর্থাৎ ওই যে যন্ত্রটা সাহায্যে আমরা পরিমাপ করছি, সেই যন্ত্রটা 0.01 পর্যন্ত ঠিকঠাকভাবে পরিমাপ করতে পারে না। হলে আমি আরেকটা শূন্য নিতাম, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ও সূক্ষ্মভাবে মাপতে পারে। তাহলে এখানেও তাই 0.01। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এইরকম করে দিয়ে দিয়েছে, তুমি ঘাবড়ে যাবে পরীক্ষা হলে। এই কারণে এই প্রশ্নটা ফিজিক্স টাইমে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে না। 0.01 বাই 0.1225 ইন্টু 100%, পার্সেন্টেজ ত্রুটি চেয়েছে, শতকরা ত্রুটি, তাহলে 100% গুণ করে দেবে। ডেল্টা বি 0.01 বাই 0.12 ইন্টু 100% করে দেবে। হ্যাঁ, একটু এদিক থেকে লেখা যাক, এটা হবে ডেল্টা এল 0.25 বাই ডেল্টা এলটা হচ্ছে 0.01 বাই 0.25 ইন্টু 100% প্লাস ডেল্টা বি 0.01 বাই বি এর হচ্ছে 0.12 ইন্টু 100%। তাহলে এখানে কত হবে, এটার সঙ্গে এটা 1-এর সঙ্গে 100 গুণ করলে 100 হবে। এক দরকার নেই, আমি এটাকে এরকম করবো, এর দশমিক প্রথমে তুলে দেবো। এর দুটো দশমিকের পরে 2 ঘর আছে, এরও দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 1-এর 25, 100/25%। আর এটা কী করবো আমি, এটার সঙ্গে এটা গুণ করলে 100, না আবারও দশমিক তুলে দেবো, 1 হবে, 1-এর সঙ্গে 100 গুণ করলে 100, 100/12%। এবারে 25কে 100কে 25 দিয়ে ভাগ করলে এটা 4% এখান থেকে বেরোবে। আর 12 8 96, এটা হচ্ছে কত পার্সেন্ট, 12 8 96, আর 4 12 3 36, আরও এরকম পার্সেন্টেজ হবে। এটাকে তুমি আরও একবার কেটে নিতেও পারো, 25/3 করে নাও, তাহলে 3 8 24 আর 0.33%। তাহলে কত হবে, 12.33% হবে অ্যান্সার। কোশ্চেনটা আরেকবার পড়ছি, একটি আয়তাকার প্লেটের ক্ষেত্রফল পরিমাপ করতে গিয়ে দৈর্ঘ্য পাওয়া গেল 0.25 সেন্টিমিটার, প্লাস মাইনাস কিচ্ছুটি দেওয়া নেই। প্রস্থ পাওয়া গেল 0.12 সেন্টিমিটার। পরীক্ষাটিতে অনুমোদিত শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো, এখানে শতকরা ত্রুটি তোমার এখানে
বের করে নিতে হবে যে এল এর ত্রুটি কত হয় আর বি এর ত্রুটি কত হয়, এটাই হলো এর শতকরা ত্রুটি। দ্যাটস ফাইনাল। এইগুলো আমাদের চ্যাপ্টার 2 এর মেজারমেন্টের নিচে করো যা যা দেওয়া ছিল তোমরা করেছিলে, পেরেছিলে, বা কিছু একটু আধটু সমস্যা ছিল, সবগুলো একেবারে ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের সঙ্গে, ফিজিক্স টাইম সবসময় তোমাদের সঙ্গে আছে, ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে সবসময় ফিজিক্স টাইম রয়েছে। তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, দেশ করতে পারে, ভবিষ্যতে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে সায়েন্টিস্ট, টিচার, এই সমস্ত হতে পারে। তোমরা সবাই ভালো থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।